ভোরে স্নিগ্ধ আলো সবে ফুটতে শুরু করেছে। ধানমন্ডি লেকের পাড়ে নাইমা এক চঞ্চল ও জেদি মেয়ে। জরুরি দরকারে খুব সকালেই বাসা থেকে বেরিয়েছে। সে আনমনে হাঁটছিল। ঠিক তখনই একটা কালো দামি গাড়ি একদম তার গায়ের কাছে এসে সজোরে ব্রেক কষে। চোখ কি পকেটে নিয়ে গাড়ি চালান নাকি? গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আদনান, এক অত্যন্ত সুদর্শন, অহংকারী ও রাশভারী যুবক। তার চোখে মুখে চরম বিরক্তি। রাস্তা কি আপনার বাবার কেনা সম্পত্তি? বাবার সম্পত্তি হতে যাবে কেন? রাস্তা সরকারের। আর আপনি তো এমন ভাবে গাড়ি চালাচ্ছেন যেন সরকার আপনাকে ইজারা দিয়েছে। বাজে কথা বলার মোড আমার নেই, সরুন সামনে থেকে। বাজে কথা আমি বলছি? নিজের ভুল তো মানছেনই না, উল্টো আবার চোখ রাঙিয়ে কথা বলছেন। ভুল আমার ছিল না, আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন। আমি ফুটপাত দিয়ে হাঁটছিলাম মিস্টার ব্লাইন্ড। আপনার গাড়ির চাকা ফুটপাতের উপর উঠে এসেছে। আমার গাড়ির চাকার দাম আপনার পুরো জীবনের ইনকামের চেয়ে বেশি, সো শাট আপ। টাকা আছে বলে কি মনুষ্যত্ব বাজারে বিক্রি করে দিয়েছেন? মনুষ্যত্ব জিনিসটা আমার ডিকশনারিতে নেই। ডিকশনারি পড়ার মতো বিদ্যা থাকলে তো থাকবে, হুন্ডা কোথাকার। আদনান দুই কদম এগিয়ে নাইমার একদম চোখের সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে জেদ আর ইগোর এক অদ্ভুত লড়াই শুরু হয়। আমাকে গুন্ডা মনে হচ্ছে আপনার? মনে হওয়ার কি আছে? আপনি তো একটা আস্ত জঙ্গলি। জঙ্গলি কি করতে পারে সেটা তো এখনো দেখেননি। দেখার কোনো শখও আমার নেই, বেয়াদব লোক। মুখ সামলে কথা বলুন। আমি কে আপনি জানেন? জানতে চাইও না। আপনার মতো অহংকারী বড়লোকের চামচাদের আমি রোজ ডাস্টবিনে ফেলে দেই। আদনানের চোখ রাগে লাল হয়ে যায়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। আজকের এই কথাটার জন্য আপনাকে অনেক বড় মাসুল দিতে হবে মিস। যাই করেন, রাস্তা থেকে গাড়িটা সরাবেন নাকি আমি এক্ষুনি ট্রাফিক পুলিশ ডাকবো। পুলিশ ডাকার আগে নিজের আয়নায় একবার চেহারাটা দেখবেন। আর হ্যাঁ, আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। আদনান গাড়িতে উঠে সজোরে দরজা লাগিয়ে দেয় এবং ধুলো উড়িয়ে চলে যায়। নাইমা রাগে গজগজ করতে করতে বাড়ির দিকে পা বাড়ায়। ধানমন্ডি থেকে মেজাজ খারাপ করে বাসায় ফিরতে ফিরতে নাইমার সকাল 8টা বেজে যায়। সে ড্রয়িং রুমে পা রাখতে রান্নাঘর থেকে ভেসে আসে তার মায়ের ঝাঁঝালো গলা। নবাবজাদি, এতক্ষণ কোথায় ছিলে শুনি? আম্মু এক টিপিক্যাল বাঙালি মা, হাতে খুন্তি নিয়ে ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন। আম্মু সকাল সকাল শুরু করো না তো, এমনিতেই মেজাজ খারাপ। মেজাজ তো আমার খারাপ হওয়ার কথা, সকাল 8টা বাজে নিজের বিছানা পর্যন্ত গুছাইনি। বাবা একজন শান্ত স্বভাবের মানুষ, খবরের কাগজ থেকে মুখ না তুলে কথা বলেন। আহা, মেয়েটা মাত্রই তো বাইরে থেকে এলো, ওকে একটু বসতে দাও। একদম, আপনি একদম ওর হয়ে কথা বলতে আসবেন না। আপনার আশকারাতে মেয়েটা দিন দিন বাদর হচ্ছে। আমি আবার কি করলাম? আমি তো শুধু নিজের পেপার পড়ছিলাম। ঠিক তখনই নাইমার ছোট ভাই নাবিল, যে নিজেকে বড় মাপের হ্যাকার ভাবে, ল্যাপটপ হাতে নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। আম্মু, তুমি জানো না আমি আজ কত বড় একটা কাজ করেছি? তুই আবার সকালে উঠে কি উল্টাপাল্টা কাজ করেছিস? উল্টাপাল্টা না আফু, আমি পাশের বাড়ির আন্টির ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে ফেলেছি। নাইমা এগিয়ে গিয়ে নাবিলের মাথায় ঠাস করে একটা গাঁটটা মারে। চুপ কর গাধা। গত পরশু তো তুই পাসওয়ার্ড হ্যাক করতে নিয়ে আন্টির কাছে ধরা খেয়েছিলি। আপু, লাগছে তো। এবার আমি সিকিউরিটি পেক্সি ইউজ করেছি, কেউ ধরতে পারবে না। তোর প্রক্সির নিকুচি করি। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন এসব কিসের ধান্দা তোর? তোরা দুজন কি থামবি নাকি আমি খুন্তি নিয়ে দুটোর মাথা ফাটাবো? আহা, শান্ত হও, নাস্তাটা দাও না। নাস্তা বানাবে কে? আপনার মেয়ে তো মহারানী হয়ে সোফায় শুয়ে বসে আছে। আম্মু, আমি কি কিছুই করি না বাসায়? কাল তো পুরো ঘর আমি একাই গুছিয়েছি। হ্যাঁ, আর ঘর গোছাতে গিয়ে আমার ল্যাপটপের তারটা ছিঁড়ে ফেলেছিস। তুই বেশি কথা বললে আজ তোর ল্যাপটপটাই আমি আছাড় মারবো। আব্বু দেখো, আপু আমাকে সকাল সকাল হুমকি দিচ্ছে। তোরা একটু চুপ করবি? আমাকে শান্তিতে একটু খবরের কাগজটা পড়তে দিবি না তোরা? নাইমা মুখ ফুলিয়ে একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ে। সকালে একটা ইডিয়েটের সাথে দেখা হয়েছে, তারপর এখন তোমরা শুরু করেছো। কোন ইডিয়েটের সাথে আবার রাস্তায় ঝগড়া করে এসেছিস? এক অহংকারী লোক, নিজে গাড়ি চালাতে পারে না, আবার বড় বড় কথা বলে। আবু, তোর সাথে তো রাস্তায় কুকুরেরও ঝগড়া হয়।
তুই কিন্তু এবার সত্যিই আমার হাতে মার খাবি নাবিল। এই হট্টগোল ও মজার ঝগড়ার পর নাইমা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে শহরের অন্য প্রান্তে আশুলিয়ার এক নির্জন ও অন্ধকার ওয়্যারহাউসে সময়টা তখন দুপুর গড়িয়েছে। আদনানের পরনে কালো শার্ট, হাতে একটা দামি রিভলভার। পরিবেশটা থমথমে ও ভয়ঙ্কর। তার ডান হাত কবির, যে মাফিয়া হয়েও সারাদিন আদনানের নির্দেশ পালন করে, একটা লোককে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বস বস এই লোকটাই কাল রাতে আমাদের মাল পাচার হওয়ার খবরটা পুলিশকে লিক করেছিল। আদনান লোকটার দিকে একবার তাকায়, কিন্তু তার মনোযোগ অন্য হাতের একটা ছোট লাল ভেলভেটের বাক্সের দিকে। কবির, তুই কখনো কাউকে আংটি দিয়েছিস? বস বস আমি তো এখনো সিঙ্গেল, আংটি দেব কাকে? বন্দি লোকটা ভয় কাঁপতে কাঁপতে কিছু বলার চেষ্টা করে। ভাইজান, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো এমন কাজ করব না। চুপ কর, আমি এখন একটা জরুরি বিষয় নিয়ে ভাবছি। আদনান রিভলভারটা পকেটে রেখে লাল বাক্সটা খোলে। ভেতরে একটা ঝকঝকে হীরের আংটি জলজল করছে। কবির, মেয়েদের কি ডায়মন্ড বেশি পছন্দ নাকি ফুচকা? বস এটা কেমন আজব প্রশ্ন করলেন? খুব সিম্পল প্রশ্ন, তুই উত্তর দে। বস ডায়মন্ড তো অনেক দামি জিনিস, কিন্তু ফুচকা তো রাস্তার সস্তা খাবার। দামি সস্তা আমি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি মেয়েরা কোনটা বেশি পছন্দ করে। আমার মনে হয় ফুচকাই বেশি পছন্দ করে বস। আমার এক কাজিন আছে, সে তো সারাদিন ফুচকাই খায়। হ্যাঁ। আদনানের সাঙ্গপাঙ্গরা একে অপরের দিকে অবাক হয়ে তাকায়। এই হলো আন্ডারওয়ার্ল্ডের ডন আদনান, এবং আজকের গল্পের নায়ক, যার ভয়ে পুরো বাংলাদেশ কাঁপে। আর সে আজ ফুচকা নিয়ে গবেষণা করছে। তাহলে কি এই ডায়মন্ডের আংটিটার মেয়েদের কাছে কোনো দাম নেই? বস বস আপনি এটা কাকে দেবেন সেটা তো আগে বলবেন। সেটা তোর জানার দরকার নেই। তুই এই লোকটাকে নিয়ে কি করবি বল? বস আপনি পারমিশন দিলে ওকে এখানেই শেষ করে দেই। হ্যাঁ না, ওকে ছেড়ে দে। কবির এবং বন্দি দুজনেই চরম অবাক হয়ে আদনানের দিকে তাকায়। ছেড়ে দেবো? বস আপনি ঠিক বলছেন তো? আমার কি দুবার কথা বলার অভ্যাস আছে? না বস, কিন্তু ও তো আমাদের গ্যাংয়ের অনেক বড় ক্ষতি করেছে। ওর কপাল ভালো যে আজ আমার মুডটা অন্যরকম। ওকে এখান থেকে দূর করে দে। আদনান লাল বাক্সটা পকেটে ঢুকিয়ে ওয়্যারহাউস থেকে বেরিয়ে যায়। ওয়্যারহাউসের কাজ শেষ করে সে তার গাড়ির বহর নিয়ে শহরের দিকে রওনা হয়। এদিকে বিকেল নেমে এসেছে। নাইমা তার বন্ধুদের সাথে ভার্সিটির সামনে টিএসসির মোড়ে আড্ডা দিচ্ছে। নাইমার বন্ধু ফাইম, সারা আর রিয়া। ফাইম একটু ভীতু স্বভাবের, আর সারা ও রিয়া সবসময় গসিপ নিয়ে ব্যস্ত থাকে। দোস্ত, কাল যে শাড়িটা দেখলাম না মার্কেটে, জাস্ট ওয়াও ছিল। হ্যাঁ, কিন্তু দামটা দেখেছিস? 8,000 টাকা। তোদের সারাদিন শুধু শাড়ি আর মেকআপ। এদিকে যে আমার ফুচকার প্লেট খালি হয়ে যাচ্ছে, সেদিকে তোদের কোনো খেয়াল আছে? ফাইম বারবার নিজের পকেটে হাত দিয়ে টাকা চেক করছে আর ঘামছে। নাইমা, তুই কিন্তু আজ বেশি খাচ্ছিস। আমার পকেটে কিন্তু এত টাকা নেই। কিপটেমি করিস না তো ফাহিম। তুই তো বলেছিলি আজ তুই সবাইকে ট্রিট দিবি। ট্রিট দেবো বলেছিলাম, কিন্তু তুই তো একাই 4 প্লেট খেয়ে ফেললি। ঠিক তখনই 4-5টা কালো ল্যান্ড ক্রুজার এসে টিএসসির রাস্তার পাশে চরম শব্দ করে ব্রেক কষে। ওমা, এতগুলো দামি গাড়ি কার রে? নিশ্চয়ই কোনো ভিআইপি হবে। দেখ না কতগুলো বডিগার্ড। গাড়ির টায়ার থেকে ধুলো উড়ে এসে নাইমার ফুচকার বাটিতে পড়ে। নাইমার চোখ রাগে জ্বলে ওঠে। এই কার এত বড় সাহস আমার ফুচকায় বালি ফেললো? মাঝখানের ল্যান্ড ক্রুজার থেকে আদনান কালো চশমা চোখে দিয়ে রাজকীয় স্টাইলে নিচে নামে। নাইম, তুই চুপ কর। দেখে তো মনে হচ্ছে খুব ডেঞ্জারাস লোক। ডেঞ্জারাস তো আমি ওকে বানাবো আজ। সকালেরও মেজাজ খারাপ আমার। নাইমা হাতের টক ঝাল ফুচকার বাটিটা নিয়ে হনহন করে আদনানের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার, এত রাগী চোখে তাকিয়ে আছেন কেন? রাগে চোখে তাকিয়ে আছি? আপনার চোখই তো অন্ধ। সকালে একবার আমাকে অন্ধ বলেছেন, এখন আবার? আপনি কি একটাই গালি জানেন? অন্ধ বলা বাদ দিয়ে নতুন কিছু বলুন। আপনি সকালে আমার রাস্তা আটকেছেন, আর এখন আমার ফুচকা নষ্ট করেছেন। ফুচকা নষ্ট করেছি? আমি তো গাড়ি থেকে মাত্র নামলাম। আপনার ওই
জঙ্গলি গাড়িগুলোর কারণে ধুলো উড়ে আমার ফুচকায় পড়েছে। এই নিন আপনার ফুচকা। নাইমা রাগের মাথায় বাটির পুরো টক ঝাল জল আদনানের দামি ইতালিয়ান স্যুটের ওপর ছুঁড়ে মারে। বস, আদনানের বডিগার্ডরা সাথে সাথে বন্দুক বের করে নাইমার দিকে তাক করে। সারা রিয়ার ভাইম ভয়ে চিৎকার করে ওঠে। গানস ডাউন। বডিগার্ডরা সাথে সাথে বন্দুক নামিয়ে নেয়। আদনান নিজের স্যুটের দিকে একবার তাকায়, তারপর নাইমার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত সাইকো হাসি দেয়। খুব বেশি ঝাল ছিল ফুচকাটাই। ঝাল তো কেবল শুরু, এরপর আর কোনো দিন আমার সামনে আসবেন না। যদি আসেন তাহলে লাল মরিচের গুঁড়ো পানি ছিটাবো, বলে দিলাম। আপনি আমার স্যুটটা নষ্ট করলেন, আর আমি আপনার সামনে আসবো না? স্যুট নষ্ট করেছি তো কি হয়েছে? আপনি তো আমার ফুচকা নষ্ট করেছেন। আপনার এক বাটি ফুচকার দাম কত, আর আমার এই স্যুটের দাম কত জানেন? টাকার অহংকার আমাকে দেখাবেন না। বড় লোকেদের আমি একদম পাত্তা দিই না। পাত্তা আপনি দেবেন, খুব তাড়াতাড়ি দেবেন। স্বপ্ন দেখা ভালো, কিন্তু খোলা চোখে দিবা স্বপ্ন না। আদনান কখনো স্বপ্ন দেখে না, সে স্বপ্ন কেড়ে নেয়। আদনান খুব কাছে এসে নাইমার দিকে সামান্য ঝুঁকে দাঁড়ায়। তার পারফিউমের কড়া গন্ধে নাইমা একটু থতমত খেয়ে যায়। আজকের এই ফুচকার ঋণ আমি সুদে আসলে উসুল করব, মিস নাইমা। আমার নাম কিভাবে জানলেন আপনি? আমি যেটা জানতে চাই সেটা জেনে নেই। দেখা হবে আবার, আসি। আদনান শান্তভাবে গাড়িতে গিয়ে বসে। গাড়িগুলো চোখের পলকে সেখান থেকে চলে যায়। নাইমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। নাইম, তুই এটা কি করলি? লোকটা তো আমাদের মেরেই ফেলবে আজ। চুপ কর ফাহিম, কেউ আমাকে মারতে পারবে না। চল বাসায় যাব। টিএসসি এই উত্তেজনাকর মুহূর্তের পর নাইমা বন্ধুদের নিয়ে বাসায় চলে যায়। এদিকে রাত গভীর হতে শুরু করেছে। গুলশানে আদনানের বিলাসবহুল ম্যানশনের বিশাল ড্রয়িং রুমে আদনানের ছোট বোন জয়া এবং তার অভিভাবক খালামণি বসে কফি খাচ্ছেন। জয়া খুব ঠোঁটখাটা স্বভাবের। ভাইয়া, তোমার এই অবস্থা কে করলো? স্টোর থেকে তো তেঁতুল গন্ধ আসছে। আদনান বিরক্ত মুখে সোফায় বসে স্যুটের বোতাম খুলছে। চুপ করো জয়া, এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে। মেজাজ খারাপ হওয়ারই কথা। এত বড় মাফিয়া ডন, আর আজ কিনা এক বাটি ফুচকার কাছে হেরে গেল। খালামণি, তুমিও শুরু করলে? শুরু করবো না মানে? হাসতে হাসতে তোমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে। কে সেই মহারানী যে তোমাকে ফুচকা দিয়ে গোসলি করিয়ে দিল? মহান নারী না, একটা আস্ত পাগলি। পাগলি হোক আর যাই হোক, মেয়েটার কিন্তু সাহস আছে বলতে হবে। তোমার বডিগার্ডদের সামনে তোমাকে এই অপমান করলো। অপমান না খালামণি, ওটাকে বলে ইগো। তা ভাইয়া, ওই ইগনোরের সাথে কি তোমার আবার দেখা করার ইচ্ছা আছে? দেখা তো হবেই, খুব তাড়াতাড়ি হবে। জয়া আর খালামণি মুখ চাওয়াচড়ি করে হাসতে থাকে। আদনান সেখান থেকে উঠে নিজের ঘরের বারান্দায় চলে যায়। রাতের আকাশটা বেশ পরিষ্কার, চারিদিকে নীরবতা। আদনান পকেট থেকে একটা পুরনো আধপোড়া ছবি বের করে। তুমি আমাকে চিনতে পারোনি নাইমা, কিন্তু আমি তো তোমাকে প্রথম দেখাতেই চিনেছি। ছবির মধ্যে একটা ছোট্ট মেয়ের মুখ, যার অর্ধেক আগুনে পোড়া দাগে ঢাকা। 15 বছর ধরে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম নাইমা। আদনান ছবির মেয়েটার মুখের ওপর হাত বুলিয়ে দেয়। তার গলার স্বর ভারী হয়ে আসে। তুমি আজ আমাকে ফুচকার জল ছুঁড়ে বেড়েছ, কিন্তু একটা সময় তুমি আমার জন্য তোমার জীবন বাজি রেখেছিলে। তোমার ওই সাধারণ জীবনটা এবার শেষ হতে চলেছে নাইমা। কাল সকালেই আমি আসছি তোমার পুরো পৃথিবীটা বদলে দিতে। বারান্দার মৃদু বাতাসে আদনানের হাতে সেই আধপোড়া ছবিটা হালকা উড়তে থাকে। দর্শক, আশা করি নায়ক নায়িকার পরিচয় আর দিতে হবে না। আপাতত এতটুকুই জেনে রাখুন যে আমাদের আজকের গল্পের নায়ক হলো আদনান, নায়িকা নাইমা। বাকি সব পরিচয় গল্পের সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। আদনানের হাতে থাকা ছবির সাথে নাইমার কি সম্পর্ক তা জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। রাতের এই অদ্ভুত স্বপ্ন আর ধোঁয়াশার পর সকালটা এদিকে নাইমাদের বাড়িতে বেশ শান্তই ছিল। বাবা খবরের কাগজ নিয়ে বসেছেন আর মা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। ঠিক তখনই বাড়ির সামনে রাস্তার একের পর এক গার্ড ব্রেকের শব্দে পুরো মহল্লা কেঁপে ওঠে। ওগো শুনছো, বাইরে এত কিসের শব্দ হচ্ছে? বুঝতে পারছি না তো,
মনে হচ্ছে অনেকগুলো গাড়ি আমাদের গেটের সামনে এসে থামলো। নাইমার বাবা ড্রয়িং রুমের জানালার পর্দাটা সামান্য সরিয়ে উকি দেন। তার চোখ কপালে ওঠার উপক্রম হয়। সর্বনাশ, এতগুলো কালো গাড়ি আর সব ছুটবুট পরা বিশাল চেহারার লোক আমাদের বাড়ির দিকেই তো আসছে। হাই হাই, নাবিল আবার কোন তার ওয়াইফাই হ্যাক করেনি তো? ঠিক তখনই দরজায় খুব ভদ্র কিন্তু গম্ভীর ভঙ্গিতে নক পড়ে। নাইমার বাবা কাঁপতে কাঁপতে গিয়ে দরজাটা খোলেন। জি, আপনারা কাকে চাচ্ছেন? দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আদনান। পরনে একদম নিখুঁত সাদা শার্ট আর ফর্মাল প্যান্ট। চোখে মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা, যা গতকালের সেই জঙ্গলি রূপের সম্পূর্ণ বিপরীত। তার পেছনে খালামণি, জয়া আর অন্তত 20 জন বডিগার্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আদনান। আদনান একটু নিচু হয়ে নাইমার বাবার পা ছুঁয়ে সালাম করে। নাইমার বাবা তো ভয়ে আর অবাক হয়ে 2 কদম পিছিয়ে যান। ওয়ালাইকুম সালাম। কিন্তু বাবা, তুমি কে আর এত লোকজন নিয়ে? আঙ্কেল, আমরা একটু ভেতরে এসে বসতে পারি? কথাগুলো দরজায় দাঁড়িয়ে বলার মতো নয়। নাইমার বাবা মন্ত্রমুগ্ধের মতো একপাশে সরে দাঁড়ান। আদনান, খালামণি আর জয়া ভেতরে ঢোকে। বডিগার্ডরা বাইরে পজিশন নিয়ে দাঁড়ায়। আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এই রাজকীয় বহর দেখে থ বনে যান। আপনি নিশ্চয়ই নাইমা মায়ের আম্মু? মাশাল্লাহ, মেয়েটা একদম আপনার মতোই সুন্দর হয়েছে। জি, কিন্তু আপনারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা বোন, আমরা এসেছি অনেক দূর থেকে একটা খুব শুভ কাজ নিয়ে। খালামণির ইশারায় 2 জন বডিগার্ড ড্রয়িং রুমের টেবিলে 20 প্যাকেট দামি বিদেশি চকলেট আর কয়েকটা ভেলভেটের গহনার বাক্স রেখে যায়। এসব কি? আপনারা মিষ্টির বদলে এত কিছু কেন নিয়ে এসেছেন? আন্টি, মিষ্টি তো সবাই আনে। আমার মনে হলো আপনার মেয়ের হয়তো চকলেট বেশি পছন্দ, তাই একটু অন্যরকম কিছু আনলাম। ঠিক সেই মুহূর্তে নাইমা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। তার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ। আম্মু, সকালে এত কিসের চিল্লাচিল্লি? কথা শেষ করার আগেই নাইমার চোখ যায় সোফায় বসা আদনানের দিকে। তার মনে হলো সে কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। আপনি আপনি এখানে কি করছেন? শুভ সকাল নাইমা, রাতে ভালো ঘুম হয়েছিল তো? একদম ন্যাকামি করবেন না। আপনি আমাদের বাসায় কেন এসেছেন? আমার তো মনে হচ্ছে পুলিশ ডাকতে হবে। নাইমা, এসব কেমন কথা? মেহমানদের সাথে এভাবে কথা কেউ বলে? আব্বু, তুমি চেনো না এই লোকটাকে। ও একটা আস্ত গুন্ডা। কালকে রাস্তায় আমার সাথে কি বাজে ব্যবহার করেছে জানো? আদনান একদম শান্ত মুখে একটা মায়াবী হাসি দেয়, যেন সে দুনিয়ার সবচেয়ে নিরীহ ছেলে। আঙ্কেল, কালকের ব্যাপারটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, তাই নাইমা রেগে গিয়েছিল। আমি তো তখনই সরি বলেছিলাম। মিথ্যা কথা। আপনি আমাকে সরি বলেছিলেন? আপনি তো আমাকে হুমকি দিয়েছিলেন। নাইমা, তুই কিন্তু এবার চুপ করবি? ছেলেটা কত ভদ্রভাবে কথা বলছে আর তুই শুধু শুধু চিল্লাচ্ছিস। আহা বোন, মেয়েটাকে বকবেন না। কালকে আদনানেরই ভুল ছিল, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই তো আমরা আজ আপনাদের দরজায়। আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনারা ঠিক কি চাইছেন। আঙ্কেল, আমি কোনো ভনিতা করতে পছন্দ করি না। আমি আপনার মেয়ে নাইমাকে বিয়ে করতে চাই। এই এক কথায় পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে আসে। নাইমা রাগে ফুঁসতে থাকে আর তার বাবা মা তো আকাশ থেকে পড়েন। কি অসম্ভব কথা! আমি মরে গেলেও আপনার মতো একটা অহংকারী লোককে বিয়ে করব না। নাইমা, তুই ভেতরে যা তো, বড়রা কথা বলছে না। আম্মু, তুমি বুঝতে পারছো না, লোকটা সুবিধার নয়। এর সাথে বডিগার্ড ঘোরে, নিশ্চয়ই কোনো 2 নাম্বার ব্যবসা করে। হায় আল্লাহ, আমার ভাইয়ের নাকি 2 নাম্বার ব্যবসা করে। ভাইয়ার কোম্পানির নাম শুনলে তো তোমার মাথা ঘুরে যাবে আপু। জয়া, তুই চুপ কর। নাইমা, আমি জানি কালকের ঘটনার জন্য তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি সত্যি তোমাকে পছন্দ করি। আপনার পছন্দকে আমি থোড়াই কেয়ার করি। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। নাইমার এই চরম অপমানে আদনান বিন্দু মাত্র রাগ না দেখিয়ে শুধু সোফায় হেলান দিয়ে বসে থাকে। তার ঠোঁটের কোণে সেই চেনা রহস্যময় হাসি। আঙ্কেল, আপনার মেয়ের রাগটা একটু বেশি, তবে আমার এই রাগটাই সবচেয়ে বেশি পছন্দ। বাবা আদনান,
তুমি তো দেখতে শুনতে ভালোই, কিন্তু বিয়ে তো আর এক কথার ব্যাপার না, আমাদের তো একটু সময় লাগবে। আপনারা যত ইচ্ছা সময় নিন ভাই সাহেব, আমরা তো আর জোর করছি না। তবে ছেলে হিসাবে আমার আদনান কিন্তু হীরার টুকরো। ড্রয়িং রুমের এই থমথমে আর অদ্ভুত পরিস্থিতির মাঝেই রান্নাঘরের দরজার আড়াল থেকে উকি দিচ্ছে নাইমার ছোট ভাই নাবিল আর দুই বান্ধবী সারা ও রিয়া। আপু তো শেষ। আমি তো ভাবছিলাম লোকটা কোনো সিনেমার হিরো হবে। নাবিল তার কোলে রাখা ল্যাপটপে খুব দ্রুত কিছু টাইপ করছে। সারা আর রিয়া দরজা দিয়ে মুগ্ধ হয়ে আদনানকে দেখছে। দোস্ত, লোকটার লুকস দেখেছিস? পুরাই হলিউড হিরোদের মতো। নাইমা কি পাগল নাকি এমন ছেলেকে রিজেক্ট করেছে? আর গলার ভয়েসটা শুনেছিস? কি ডিপ! আমার তো এখনই ক্রাশ খেতে ইচ্ছে করছে। নাবিল হঠাৎ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। তার হাত কাঁপতে শুরু করে। সর্বনাশ, আমি তো লোকটার ফেস রিকগনিশন দিয়ে সার্চ করলাম। আপু তো সত্যি বিপদে পড়েছি। কেন রে নাবিল, কি হয়েছে? এই লোক কোনো সাধারণ বড় লোক না, এ তো আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় গ্যাংস্টার। নাম আদনান, মানুষজন তাকে মাফিয়া কিং বলে ডাকে। নাবিলের কথা শুনে রিয়া আর সারা একটু ভয় পেলেও তাদের চোখ তখনও আদনানের ওপর। গ্যাংস্টার হলে কি হবে? লোকটা তো অন্তত ভদ্রভাবে কথা বলছে, আর সাথে এতগুলো চকলেট এনেছে। তাদের মাথায় কি গোবর পোড়া? গ্যাংস্টাররা চকলেট দিয়ে মানুষ মারে নাকি? নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। ঠিক তখনই রান্নাঘরের পেছনের বাথরুম থেকে ফাইমের চাপা গলার আওয়াজ ভেসে আসে। তোরা কি আমাকে এই বাথরুম থেকে বের করবি? আমার তো ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তুই বাথরুমের ভেতরে ঢুকে বসে আছিস কেন গাধা? কালকে আমি ছিলাম না ফুচকার দোকানে। লোকটা যদি আমাকে চিনে ফেলে তাহলে তো আমাকে গুলি করে দেবে। তোরা আমাকে বাঁচা। তুই চুপ করে বাথরুমেই বসে থাক, আমি আগে দেখি লোকটার আসল কাহিনী কি। এদিকে ড্রয়িং রুমের আলোচনা শেষে খালামণি খুব মিষ্টি হেসে নাইমার মায়ের দিকে তাকালেন। বোন, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, এবার কি ওরা দুজন একটু আলাদা কথা বলতে পারে? ওদের তো নিজেদের মধ্যে একটু বোঝাপড়ার দরকার আছে। জি, তা তো অবশ্যই। নাইমা, তুই আদনান বাবাকে নিয়ে একটু ছাদে যা তো, হাওয়া খেয়ে আয়। আম্মু, তুমি এই গুন্ডার সাথে আমাকে ছাদে পাঠাচ্ছ? নাইমা, আমি শেষবারের মতো বলছি, মেহমানদের সাথে বেয়াদবি করবে না। যাও, ছাদে যাও। বাবার কড়া ধমক খেয়ে নাইমা বাধ্য হয়ে রাগে গজগজ করতে করতে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ায়। আদনান খুব ভদ্রভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে তার পিছু পিছু ছাদে যায়। দুপুরের কড়া রোদ পড়ছে ছাদে। ছাদটা একদম ফাঁকা। নাইমা রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আদনান ছাদে পা রাখতেই তার সেই ভদ্র ছেলের মুখোশ খসে পড়ে। কি ব্যাপার, এত ভয় পাচ্ছ কেন? কাঁপছো মনে হচ্ছে। আমি আপনার মতো অমানুষকে ভয় পাই না, আমার শুধু ঘেন্না হচ্ছে। আদনান ধীরে ধীরে নাইমার দিকে এগিয়ে আসে। নাইমা একটু একটু করে পেছোতে পেছোতে একেবারে ছাদের রেলিংয়ের সাথে পিঠ ঠেকিয়ে ফেলে। ঘেন্না? কাল তো ফুচকা মারার সময় বেশ সাহস দেখেছিলে, আজ সেই সাহস কোথায় গেল? আমার কাছে একদম আসবেন না, আমি কিন্তু ছাদ থেকে লাফ দেব। আদনান একদম নাইমার খুব কাছে এসে দাঁড়ায়। তার দুহাত দিয়ে রেলিংটা এমন করে ধরে যে নাইমা পুরোপুরি কোণঠাসা হয়ে যায়। লাভ তো তুমি দিতে পারবে না নাইমা, কারণ তোমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমার। আপনি চানটা কি আমার কাছে? কেন আমাদের সাধারণ পরিবারটার পেছনে পড়েছেন? বিয়ে তো আমি তোমাকেই করব, রাজি হলেও আর না হলেও। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? জোর করে বিয়ে করবেন আমাকে? জোর করতে আমার খুব একটা ভালো লাগে না, তবে তুমি রাজি না হলে অন্য উপায় দেখতে হবে। কি উপায়? আমাকে মেরে ফেলবেন? তোমাকে মারবো কেন, তবে তোমার ওই ল্যাপটপ খুচরা ভাইটাকে গুম করে দেব, তারপর দেখি তুমি কিভাবে রাজি না হয়ে থাকো। আদনানের চোখ থেকে এক ভয়ঙ্কর জেদ আর অহংকার ঠিকরে পড়ছে, কিন্তু তার গলার স্বর অদ্ভুত রকমের শান্ত আর রোমান্টিক। আপনি আমার ভাইকে নিয়ে একদম বাজে কথা বলবেন না, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ আমার পকেটে থাকে নাইমা, আমি যেটা চাই সেটা আমি পাই, আর এখন আমি তোমাকে চাই। নাইমা রাগে আর ভয়ে কাঁপছে, কিন্তু আদনানের পারফিউমের ঘ্রাণ আর তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখের দিকে চোখ পড়তেই নাইমার বুকের ভেতর প্রথমবার একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। আপনার মতো একটা সাইকোকে আমি জীবনেও ভালোবাসতে পারবো না। ভালোবাসতে কে বলেছে? তুমি শুধু আমার বউ হয়ে থাকবে, ভালোবাসার দায়িত্বটা না হয় আমি নিলাম।
আপনি একটা আস্ত পাগল। হ্যাঁ, পাগল। আর এই পাগলটা কাল সন্ধ্যায় আবার আসবে। তোমার বাবা মাকে রাজি করিয়ে রেখো, নয়তো নাবিলের ল্যাপটপটা রাস্তায় পাওয়া যাবে, কিন্তু নাবিলকে নয়। আদনান নাইমার চোখের দিকে শেষবার একটা গভীর দৃষ্টি দিয়ে ছাদ থেকে নেমে যায়। নাইমা রেলিং ধরে বসে পড়ে, তার মাথা কাজ করছে না। এই লোকটার অহংকার, রোম্যান্স আর হুমকির অদ্ভুত মিশ্রণ তাকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। ছাদে সেই উত্তেজনকর মুহূর্ত আর আদনানের বিদায় নেওয়ার পর নাইমাদের বাড়িতে যেন একটা ঝড় ভরে যায়। সারাদিন বাবা মায়ের সাথে নাইমার তর্ক বিতর্ক চলতে থাকে। দিন গড়িয়ে রাত নামে। শহরের কোলাহল থেমে গিয়ে গভীর রাতের নিস্তব্ধতা নেমে আসে পূর্বাচলের এক পরিত্যক্ত গোডাউনে। গোডাউনের ভেতরে আবছা আলো, একটা চামড়ার সোফায় বসে আছে ইমতিয়াজ, আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর ও রহস্যময় লোক। তার এক হাতে একটা ধারালো ছুরি, যা দিয়ে সে একটা আপেল কাটছে। তাহলে আদনান আজ ওই মেয়েটার বাসায় গিয়েছিল? ইমতিয়াজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার এক বিশ্বস্ত লোক। জি বস, 20 জন বডিগার্ড নিয়ে একদম বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিল। মনে হচ্ছে মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছে আদনান। পাগল? আদনানের মতো ছেলে আর প্রেম? তুই কি আমাকে গাধা পেয়েছিস? কিন্তু বস, আমরা তো নিজের চোখে দেখলাম আদনান কেমন ভদ্র ছেলের মতো ওই বাড়িতে ঢুকলো। আদনান কখনো কোনো কাজ বিনা কারণে করে না, ওর প্রতিটা পদক্ষেপ মেপে মেপে ফেলা। ইমতিয়াজ ছুরিটা দিয়ে আপেলের এক টুকরো মুখে পড়ে, তার চোখে এক ভয়ঙ্কর চতুরতা। আদনান ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে কারণ ওই মেয়ের কাছেই সেই জিনিসটা আছে। কোন জিনিসটা বস? ওই সাধারণ মেয়ের কাছে এমন কি থাকতে পারে? এমন একটা জিনিস যা পেলে এই শহরে পুরো আন্ডারওয়ার্ল্ড আমার হাতের মুঠোয় চলে আসবে, আর আদনান সেটা খুব ভালো করেই জানে। তাহলে এখন আমাদের কি করতে হবে বস? আদনানকে ওর খেলা খেলতে দে। ও ভাবছে ও জিতে গেছে, কিন্তু ও জানে না যে আসল খেলাটা আমি শুরু করব। ইমতিয়াজ সোফা থেকে উঠে দাঁড়ায় এবং হাতের ছুরিটা সজোরে টেবিলের উপর গেঁথে দেয়। ওই মেয়েটাকে আমার চাই, জ্যান্ত। আদনানের বিয়ের আসর থেকে ওকে তুলে আনবি, তারপর দেখব মাফিয়া কিং তার রোমান্টিক বউকে কিভাবে বাঁচায়। গোডাউনের অন্ধকার আর ইমতিয়াজের ভয়ঙ্কর হাসির সাথে সাথে রাতের নিস্তব্ধতা আরও গভীর হতে থাকে। নাইমার সাধারণ জীবনে যে একটা বিশাল ঝড় আসতে চলেছে তা সে ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। এখন দেখার বিষয় হলো ওই সাধারণ মেয়ের কাছে এমন কি লুকানো আছে যার জন্য মাফিয়া কিং আর ভিলেন দুজনেই মরিয়া হয়ে উঠেছে। এভাবেই 2 দিন কেটে যায়। গত 2 দিনে নাইমার জীবনে রীতিমতো ঘূর্ণিঝড় বয়ে গেছে। আদনানের ভদ্র ছেলের নিখুঁত অভিনয় আর খালামণির মিষ্টি কথার জালে নাইমার বাবা মা পুরোপুরি আটকা পড়ে গেছেন। আদনানের বিপুল সম্পত্তি আর রাজকীয় আচার ব্যবহার দেখে তারা মুগ্ধ। নাইমা বারবার বোঝানোর চেষ্টা করেছে যে এই লোক সুবিধার নয়, কিন্তু আদনান আড়ালে নাইমাকে নাবিলের ভবিষ্যতের ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। শেষমেশ পরিবারের চাপে এবং আদনানের সূক্ষ্ম ব্ল্যাকমেলে নাইমাকে বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হতে হয়েছে। মাত্র 1 সপ্তাহের নোটিশে বিয়ের তারিখও চূড়ান্ত। আজ সেই জোরপূর্বক কিন্তু জমকালো বিয়ের প্রথম শপিংয়ের দিন। পড়ন্ত বিকেল। যমুনা ফিউচার পার্কের পুরো একটা ফ্লোর আজ সাধারণ ক্রেতাদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। চারিদিকে শুধু আদনানের কালো স্যুট পরা বডিগার্ডরা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আপা, বিয়ের শাড়ি তো লাল বেনারসি হতে হবে। আমাদের বংশের সব মেয়েরা লাল বেনারসি পরেই বউ সেজেছে। আরে বোন, সেই মান্দাতার আমলে লাল বেনারসি এখন কে পরে? আদনানের বউ পরবে ডিজাইনার পেস্টেল কালারের লেহেঙ্গা, একদম রাজকন্যার মতো লাগবে। তা কি হয় আপা, লাল ছাড়া কি আর বিয়ের কোণে মানায়? মানাবে মানাবে, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মায়েরা যখন শাড়ি আর লেহেঙ্গার বিতর্কে ব্যস্ত, অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মাফিয়া ডন আদনানের ডান হাত কবিরের অবস্থা খুব করুণ। তার 2 হাতে অন্তত 7-8টা গোলাপি রঙের বড় বড় লেডিস শপিং ব্যাগ ঝুলছে। বস, আমার হাত তো ঘেমে যাচ্ছে। এই ব্যাগগুলো কি বডিগার্ডদের কাউকে দেওয়া যায় না? আদনান একটু দূরে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে খুব শান্তভাবে একটা বুটিক শপের ডিসপ্লের দিকে তাকিয়েছিল। বডিগার্ডদের কাজ নিরাপত্তা দেওয়া, ব্যাগ টানা নয়। কিন্তু বস, আমি তো আপনার রাইট হ্যান্ড,
আমার পকেটে পিস্তল আর হাতেই গোলাপি রঙের লেডিস ব্যাগ। আরে কেউ দেখলে তো আমার মাফিয়ার ক্যারিয়ার এখানেই শেষ বস। জয়া পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবিরের করুণ মুখ দেখে খিলখিল করে হেসে ওঠে। কবির ভাই, আপনাকে তো এই গোলাপি ব্যাগের সাথে একদম পারফেক্ট লাগছে। একটা ছবি তুলে কি ফেসবুক দেব? জয়া আপামনি, আপনি অন্তত আমার সাথে মজা করবেন না, আমার এমনিতেই কান্নাকাটি পাচ্ছে। আহা, কানার কি আছে? ভাইয়ার বিয়ে শপিং বলে কথা, একটু কষ্ট তো করতে হবে, তাই না? এদিকে বুটিক শপের ভেতরে নাইমা আর আদনানের মধ্যে এক অদ্ভুত ইগো লড়াই চলছে। নাইমা ইচ্ছে করে পুরো দোকানের সবচেয়ে সস্তা, অদ্ভুত আর চোখ ধাঁধানো একটা টিয়া রঙের ড্রেস কিনে বের হয়। আমি এই ড্রেসটা নেব। আদনান ড্রেসটার দিকে একবার আর চোখে তাকায়, আর তার চোখ মুখে চরম বিরক্তি ফুটে ওঠে। তোমার চোখ কি কালার ব্লাইন্ড হয়ে গেছে? কেন? আমার তো এই রংটাই খুব পছন্দ হয়েছে। এটা কোনো রং হলো? এটা তো টিয়া পাখির গায়েও মানাবে না। আপনার মানানো নিয়ে চিন্তা করতে হবে না। আমার বিয়ে, আমার শপিং, আমি এটাই পরবো। বিয়েটা আমারও হচ্ছে, আর আমার পাশে দাঁড়িয়ে তুমি এই জংলি ড্রেস পরবে, সেটা আমি হতে দেব না। কিসের জংলি? আপনি তো সব দামি দামি জিনিস দেখাচ্ছেন। আমার এত বড় লোকের স্টাইল পছন্দ নয়। স্টাইল পছন্দ নয় নাকি আমাকে রাগানোর জন্য ইচ্ছা করেই সস্তা নাটক করছো? আপনার যা ইচ্ছা ভাবতে পারেন, আমি এটাই নেব। আপনি বিল দিন। আদনান 2 কদম এগিয়ে এসে নাইমার একদম সামনে দাঁড়ায়। নাইমা একটুও না পিছিয়ে কড়া চোখে তাকিয়ে থাকে। খুব জেদ, তাই না? জেদ তো আপনারও কম নয়। জোর করে বিয়ে করছেন যখন, তখন আমার এই জেদ তো আপনাকে সহ্য করতেই হবে। বেশ, আমি এটাই কিনে দিচ্ছি। সত্যি? আপনি এই সস্তা ড্রেসের বিল দেবেন? অবশ্যই দেব, তবে একটা শর্ত আছে। আপনার আবার কিসের শর্ত? বিয়ের পর যখন আমরা বেডরুমে একা থাকবো, তখন তোমাকে শুধু এই ড্রেসটাই পরে থাকতে হবে। রাজি? নাইমার কান রাগে আর লজ্জায় লাল হয়ে ওঠে। সে ড্রেসটা ধপ করে ফ্লোরে ফেলে দেয়। অসভ্য লোক একটা। কি হলো? এত পছন্দের ড্রেসটা ফেলে দিলে কেন? আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আমি কিচ্ছু কিনবো না। কিনবে না মানে? আমি পুরো ফ্লোর বুক করেছি শুধু তোমার জন্য। আপনার টাকা আছে বলে আপনি আমাকে কিনে নিতে পারেন না। তোমাকে কেনার ইচ্ছা আমার নেই, তোমাকে নিজের করে রাখার ইচ্ছা আছে। নাইমা আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে দোকান থেকে বেরিয়ে যায়। আদনান মুচকি হেসে একটা হালকা আকাশি রঙের অত্যন্ত সুন্দর ও দামি গাউনের দিকে ইশারা করে। সেলসম্যানকে প্যাক করতে বলে। ঘণ্টাখানেক টানা শপিংয়ের পর সবাই বেশ ক্লান্ত হয়ে পড়ে। সন্ধ্যায় সবাই মিলে মলের বিশাল ফুড কোর্টে এসে বসেছে। বাবা আদনান, তুমি তো আমাদের জন্য পুরো মার্কেটটাই কিনে ফেললে মনে হচ্ছে। আন্টি, নাইমা তো আপনাদের একমাত্র মেয়ে, ওর বিয়েতে এটুকু তো করতেই হবে। সবাই একটা বড় গোল টেবিলে বসে খাচ্ছে। নাইমা একটা বিশাল চকলেট আইসক্রিম নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খাচ্ছে। তার মন এখনো খারাপ। আপনার কি টাকা ওড়ানোর কোনো অসুখ আছে? টাকা ওড়ানোর অসুখ নেই, তবে তোমার ওই রাগী মুখটা দেখার একটা বদভ্যাস তৈরি হচ্ছে। আমার মুখ সবসময় এমনই থাকবে। আপনি কখনো আমাকে খুশি করতে পারবেন না। দেখা যাক। ঠিক সেই মুহূর্তে আদনানের চোখ যায় ফুড কোর্টের একটু দূরের একটা পিলারের দিকে। সেখানে মলের ক্লিনারদের ইউনিফর্ম পরা 3 জন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখ ফ্লোরে নয়, সরাসরি নাইমার দিকে। আদনান বুঝতে পারে এরা সাধারণ ক্লিনার নয়, ইমতিয়াজের লোক। নাইমা, তোমার আইসক্রিমটা একটু ধরবে? কেন? আপনার নিজের হাত নেই? আদনান খুব শান্তভাবে আইসক্রিমের কাপটা নাইমার হাতে ধরিয়ে দেয় এবং টেবিল থেকে উঠে দাঁড়ায়। এটা শেষ করো, আমি ঠিক 2 মিনিটের মধ্যে আসছি। কোথায় যাচ্ছেন আবার নবাবজাদা? একটু জরুরি কাজ আছে, তুমি আইসক্রিমটা মন দিয়ে খাও। আদনান খুব স্বাভাবিকভাবে হেঁটে পিলারের দিকে যায়। লোকগুলো তাকে আসতে দেখে পেছনের অন্ধকার করিডোরের দিকে এগোয়। আদনান করিডোরে ঢুকতেই লোকগুলো পকেট থেকে ধারালো ছুরি বের করে। মাফিয়া কিং আজ একা, শেষ করে দে ওকে। আদনানের মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে নিজের শার্টের হাতাটা একটু গুটিয়ে নেয়। ইমতিয়াজকে গিয়ে বলিস আদনানের বউয়ের দিকে চোখ তোলার আগে যেন নিজের কবরের মাপটা নিয়ে রাখে। 1 সেকেন্ডের মধ্যে আদনান লোকটার হাত মুচড়ে ধরে।
ছুরিটা ফেলে দেয় এবং তার পেটে প্রচণ্ড জোরে একটা হাঁটু চালায়। লোকটা শব্দ করার আগে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাকি দুজন একসাথে আদনানকে আক্রমণ করে। আদনান খুব সাবলীলভাবে একজনের ঘুষি আটকে তার মুখ সজোরে দেওয়ালের সাথে চেপে ধরে, আর একজনের পা ধরে এমনভাবে উল্টে ফেলে যে সে ফ্লোরে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। পুরো ঘটনাটা ঘটে একদম নিঃশব্দে। আদনান তার শার্টের কলারটা ঠিক করে আবার খুব স্বাভাবিকভাবে হেঁটে ফুড কোর্টের টেবিলে ফিরে আসে। নাইমার আইসক্রিম তখনও শেষ হয়নি। কি এমন জরুরি কাজ ছিল যে দৌড়ে গেলেন আর দৌড়ে আসলেন? কিছু আবর্জনা পড়েছিল, সেগুলো পরিষ্কার করে আসলাম। আপনি কবে থেকে মলের ঝাড়ুদারের কাজ শুরু করলেন? আমার আশেপাশের পরিবেশ আমি নিজেই পরিষ্কার রাখতে পছন্দ করি। আদনান হঠাৎ খেয়াল করে নাইমার গালের একপাশে একটু আইসক্রিম লেগে আছে। সে কিছু না বলে পকেট থেকে নিজের রুমাল বের করে। একটু স্থির হয়ে বসো। কেন, আবার কি হলো? আদনান হালকা ঝুঁকে নাইমার গালের আইসক্রিমটা রুমাল দিয়ে আলতো করে মুছে দেয়। নাইমা হঠাৎ এই স্পর্শে একদম জমে যায়। বাচ্চাদের মতো খেতে গিয়ে পুরো মুখ মাখিয়ে ফেলেছ। আমি বাচ্চা নই, আর আপনি আমাকে এভাবে ছোবেন না। আমার জিনিস আমি ছোবো, তাতে কার কি অধিকার আছে? নাইমার বুকটা হঠাৎ করে একটু জোরে ধক করে ওঠে। সে চোখ নামিয়ে নেয়। অ্যাকশন আর উত্তেজনার মাঝেও এই ছোট্ট রোমান্টিকতা মুহূর্তটা নাইমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তৈরি করেছে। মলের সেই ব্যস্ততার অদ্ভুত অনুভূতির পর সবাই বাসায় ফিরে আসে। রাতের ক্রমশ গভীর হচ্ছে। পুরো বাড়ি শান্ত হয়ে গেলেও নাবিলের ঘরের বাতি এখনো জ্বলছে। নাবিল তার বিছানায় বসে ল্যাপটপের কিবোর্ডে পাগলের মতো টাইপ করছে। আদনানের অহংকার দেখে তার জেদ চেপেছে। সে আজ এই মাফিয়ার সব গোপন খবর বের করেই ছাড়বে। শালা গ্যাংস্টার, আমাকে গুম করার হুমকি দিস? আজ তোর কোম্পানির সার্ভার ডাউন না করলে আমার নামও নাবিল না। নাবিল কয়েকটা জটিল কোড রান করিয়ে আদনানের মেন কোম্পানির ফায়ারওয়াল হ্যাক করার চেষ্টা করছে। প্রায় আধা ঘন্টা পর স্ক্রিনে একটা সাকসেস মেসেজ ভেসে ওঠে। ইয়েস, ঢুকে পড়েছি। এবার দেখি তোর পেটের ভেতর কি কি লুকানো আছে। নাবিল বিভিন্ন ফোল্ডার ঘাঁটতে ঘাঁটতে একটা ডিলিট হওয়া সিক্রেট ফোল্ডার রিকভার করে ফেলে। ফোল্ডারটার নাম আর্কাইভ 15। অ্যাকাউন্ট 15? এটা আবার কি? ডিলিট করা কেন? নাবিল ফোল্ডারটা ওপেন করে। সেখানে অনেকগুলো এলোমেলো ফাইলের মাঝে একটা পুরনো মেডিকেল রিপোর্ট আর একটা নিউজ পেপারের কাটিং দেখা যায়। নাবিল নিউজ পেপারটার উপর জুম করে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শহরের এক প্রতিষ্ঠিত পরিবারের মৃত্যু, একটি মাত্র শিশু নিখোঁজ। নাবিল নিউজ পেপারের লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়তে থাকে। গাড়িটা একটা পাহাড়ের খাদে পড়ে আগুন ধরে গেছিল। শুধু ছোট মেয়েটার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর নাম? নাবিলের চোখ হঠাৎ একটা জায়গায় আটকে যায়। সে স্ক্রিনের একদম কাছে মুখ নিয়ে যায়। তার হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে। নিখোঁজ শিশুটার নাম নাইমা। নাবিল যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে বারবার নামটা পড়ে। এটা কি করে সম্ভব? আবার নাম এখানে কেন? এই নাইমা কি আমাদের আপুই? নাবিল দ্রুত মেডিকেল রিপোর্টটা ওপেন করে। সেখানে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট এবং একটা পোড়া লকেটের ছবি দেওয়া। এই লকেটটা তো আফুর গলায় সব সময় থাকে। নাবিল শকে স্তব্ধ হয়ে বসে থাকে। তার মানে নিজের আপু আসলে এই পরিবারের কেউ নয়। এই মাফিয়া আদনান কেন 15 বছর আগের এই ফাইলগুলো লুকিয়ে রেখেছে? নাবিলের ঘরে যখন এই ভয়াবহ সত্যের খোঁজ চলছে, ঠিক সেই সময়ে শহরের অন্য প্রান্তে আদনানের মেনশনে এক অদ্ভুত নিস্তব্ধতা। আদনান তার ব্যক্তিগত জিম রুমে একা। জিম রুমের আবঝা আলোয় আদনান খালি গায়ে একটা ভারী পাঞ্চিং ব্যাগে পাগলের মতো ঘুষি মারছে। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। আদনানের প্রতিটা ঘুষির সাথে তার মাথার ভেতরের 15 বছর আগের কিছু অস্পষ্ট স্মৃতি দৃশ্য ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে আসছে। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। ফ্ল্যাশব্যাকে ছোট্ট আদনানের কণ্ঠ ভেসে আসে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আগুনের ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে, যার গলাতেও সেই একই লকেট। ছোট আদনানের হাত শক্ত করে ধরে টানছে। আদনান হঠাৎ পাঞ্চিং ব্যাগটা জড়িয়ে ধরে থেমে যায়। সে হাঁপাচ্ছে। তার চোখ থেকে ঘামের সাথে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তুমি সেদিন আমাকে ওই নরক থেকে টেনে বের করেছিলে নাইমা। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। আর আজ আমাকে চিনতে পারছো না? তোমাকে আমি আর হারাতে দেব না নাইমা। এই পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে আমি তোমাকে আড়াল করে রাখবো।
ইমতিয়াজের একটা ছায়াও তোমার গায়ে পড়তে দেব না। আদনান পাঞ্চিং ব্যাগ থেকে দূরে সরে এসে মেঝের ওপর বসে পড়ে, তার দুই হাতে মুখ ঢাকা। এই রাগী, অহংকারী আর ভয়ঙ্কর মানুষটার পুরো পৃথিবী জুড়ে যে শুধু একটাই নাম রাজত্ব করছে, সেটা নাইমা। আর সেই ভালোবাসার জন্যই সে আজ পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। নাবিলের সেই রাতের ভয়াবহ আবিষ্কার এবং আদনানের জিম রুমের আবেগঘন মুহূর্তের পর কেটে গেছে পুরো একটা দিন। গায়ে হলুদের আয়োজনে নাইমাদের বাড়ি একদম উৎসব মুখর। সারা বাড়ি গাঁদা ফুলে সাজানো। নাবিল সারাদিন চেষ্টা করেও নাইমাকে একা পায়নি ও সত্যিটা বলার জন্য। সন্ধ্যা নামতেই শুরু হয়ে গেছে হলুদের জমকালো অনুষ্ঠান। স্টেজের ওপর হলুদ শাড়ি আর ফুলের গহনায় সেজে বসে আছে নাইমা। তার ঠিক সামনেই সারা, রিয়া, ফাহিম আর আদনানের বোন জয়া মিলে দারুণ তালে নাচছে। নাইমা, তুই এমন গোমরা মুখে বসে আছিস কেন? একটু হাস। আমার হাসতে ইচ্ছা করছে না, তোরা নাচছিস নাচ। ফাহিম নাচতে গিয়ে বারবার জয়ার সাথে ধাক্কা খাচ্ছে আর জয়া তাকে কড়া চোখে শাসাচ্ছে। এই ছেলে, তোমার কি হাত পায়ে একটুও ব্যালেন্স নেই? বারবার আমার শাড়ি পা দিচ্ছ কেন? সরি আপু, আসলে আমি তো খুব একটা নাচতে পারি না। নাচতে না পারলে স্টেজে উঠেছে কেন? যাও গিয়ে সোফায় বসে থাকুন। ফাহিম মুখ গোজ করে স্টেজ থেকে নেমে যায়। রিয়া আর সারা হাসতে হাসতে একে অপরের গায়ে লুটিয়ে পড়ে। দোস্ত, ফাইম তো জয়া আপুর ধমকে একদম বিড়াল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে একজন বয়স্ক ফটোগ্রাফার, যার মুখে বড় সাদা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা এবং মাথায় একটা হ্যাট, স্টেজের খুব কাছে চলে আসে। ম্যাডাম, একটু এদিকে তাকান, একটা সুন্দর ছবি তুলি। নাইমা বিরক্ত হয়ে ফটোগ্রাফারের দিকে তাকায়, কিন্তু লোকটার কাছাকাছি আসতেই নাইমার নাকে একটা খুব পরিচিত পারফিউমের কড়া ঘ্রাণ এসে লাগে। চাচা, আপনি এই পারফিউম কোথায় পেয়েছেন? পারফিউম? ও আচ্ছা, আমার এক ভাইপো বিদেশ থেকে পাঠিয়েছে ম্যাডাম। নাইমা চোখ সরু করে ফটোগ্রাফারের চোখের দিকে তাকায়। মোটা চশমার আড়ালেও সেই অহংকারী আর তীক্ষ্ণ দৃষ্টি নাইমার চিনতে একটুও ভুল হয় না। এটা আদনান। আদনানের এখানে আসা মানা, তাই সে ছদ্মবেশে এখানে এসেছে। ও আচ্ছা, তা আপনার ভাইপো কি ফুচকা খেতে খুব পছন্দ করে? ফটোগ্রাফার রূপী আদনান একটু থতমত খেয়ে যায়। সে বুঝতে পারে নাইমা তাকে চিনে ফেলেছে। ফুচকা? না মানে হ্যাঁ, মাঝে মাঝে খাই। খুব ভালো। তা ফটোগ্রাফার চাচা, আপনি একটু এদিকে আসেন তো। আদনান ক্যামেরা হাতে নিয়ে একটু সাবধানে নাইমার একদম সামনে এসে দাঁড়ায়। চাচা, আপনি তো অনেক ছবি তুলেন, আজ একটু অন্যরকম ছবি তুলুন। কেমন ছবি? আপনি একদম হাঁটু গেড়ে নিচে বসুন, এরপর আমার জুতোর একটা ছবি তুলুন। আদনানের চোখ রাগে জ্বলে ওঠে। মাফিয়া কিং আদনানকে কেউ হাঁটু গেড়ে বসতে বলবে, এটা তার কল্পনারও বাইরে। জুতার ছবি দিয়ে কি করবেন? মুখের ছবি তো আসল। মুখের ছবি তো সবাই তুলে, আপনি আমার জুতোর ছবি তুলুন। জয়া দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে এগিয়ে আসে। ভাবি, তুমি এই বয়স্ক চাচাকে দিয়ে জুতার ছবি কেন তোলাচ্ছ? আরে জয়া, এই চাচা ছবি তোলার হাত অনেক ভালো, উনি খুব সুন্দর করে বাঁকা হয়ে ছবি তুলতে পারে। আদনান দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে, তারপর সত্যি এক হাঁটু গেড়ে ফ্লোরে বসে ক্যামেরা তাক করে। তুলছি ছবি, একটু হাসুন। হাসবো না, আপনি বরং মুখটা একটু বাঁকা করে ছবি তুলুন, তাহলে অ্যাঙ্গেলটা ভালো আসবে। আদনান নাইমার জুতার একটা ছবি ক্লিক করে উঠে দাঁড়ায়। তার গলার স্বর এবার একটু গম্ভীর হয়ে যায়। ম্যাডাম, আপনার এই হাসি মুখের ছবিটা কিন্তু আমি খুব যত্ন করে ফ্রেমে বাঁধিয়ে রাখবো। রেখে দেবেন চাচা, আর আপনার ভাইপোকে বলবেন বেশি অহংকার করলে মাঝে মাঝে এমন হাঁটু গেড়ে বসতে হয়। আদনান আর কিছু না বলে ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। নাইমা মুখ চেপে হাসতে থাকে। রাত 11টা বাজতেই মেহমানরা একে একে বিদায় নিতে শুরু করে। সারাদিনের ক্লান্তিতে নাইমা একটু শান্তিতে নিঃশ্বাস ফেলার জন্য বাড়ির পেছনের নির্জন বাগানে গিয়ে দাঁড়ায়। উফ, অবশেষে একটু শান্তি। এত মানুষ আর এত আওয়াজ আমার একদম ভালো লাগে না। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত হাত নাইমার কোমর জড়িয়ে ধরে। নাইমা চমকে উঠে চিৎকার করতে যায়, কিন্তু একটা পরিচিত কণ্ঠ তার কানের কাছে ফিসফিস করে ওঠে। হলুদ শাড়িতে তোমাকে একদম পরীর মতো লাগছে। নাইমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সে আদনানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে। দেখুক আমার হবু বউকে আমি জড়িয়ে ধরেছি, এতে কার কি বলার আছে?
আপনি এখানে কেন এসেছেন? আপনার তো আসার নিয়ম নেই। নিয়ম ভাঙতেই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর তোমাকে এক নজর না দেখে আমি আজ রাতে ঘুমাতে পারতাম না। আদনানের গলার স্বরে আজ কোনো অহংকার নেই, বরং একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে। নাইমা এবার একটু শান্ত হয়ে যায়। আপনি সত্যি একটা পাগল। আমাকে জুতার ছবি তোলার শাস্তি দিতে এসেছেন তো? শাস্তি তো আমি তোমাকে দেব নাইমা, তবে জুতার ছবি তোলার জন্য নয়। আদনান নাইমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। চাঁদের আলোয় আদনানের মুখটা খুব স্নিগ্ধ দেখাচ্ছে। আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমাকে এত বেশি ভালোবাসতে বাধ্য করার জন্য। কারণ তুমি জানো, এই পুরো পৃথিবীতে শুধু একটা মানুষই তোমার জন্য নিজের জীবন দিতে পারে, আর সে হলাম আমি। আপনার এসব ফিল্মি ডায়লগ শুনতে আমার একদম ভালো লাগছে না। আদনান খুব আলতো করে নাইমার দুই গাল ধরে তার চোখের দিকে তাকায়। আমার পৃথিবীটা খুব অন্ধকার নাইমা, চারপাশে শুধু রক্ত, ধোঁকা আর বিশ্বাসঘাতকতা। তাহলে আমাকে সেই অন্ধকারের মধ্যে টেনে আনছেন কেন? কারণ তুমি সেই অন্ধকারের একমাত্র আলো। তোমাকে ছাড়া এই আদনান একটা জীবন্ত লাশ। আদনানের চোখ ছলছল করে ওঠে। সে গভীরভাবে নাইমার কপালে একটা দীর্ঘ চুমু খায়। নাইমা চোখ বন্ধ করে ফেলে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। নাইমার বুকের ভেতর জমানো সব রাগ আর ইগো যেন নিমেষেই গলে পানি হয়ে যায়। সে প্রথমবার নিজের অজান্তেই আদনানের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? মৃত্যুর আগে তোমাকে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাত তখন 11:15। বাগানের দেওয়ালের বাইরে পজিশন নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে কবি। বস ভেতরে রোমান্স করছে আর এদিকে আমাকে মশার কামড় খেতে হচ্ছে। উফ, উরে। হঠাৎ কবিরের চোখ যায় বাগানের সামনের একটা উঁচু বিল্ডিংয়ের ছাদের দিকে। সেখান থেকে একটা লাল রঙের ছোট লেজার বিম সরাসরি বাগানের দিকে নেমে এসেছে। আরে এই লাল আলোটা কিসের? হ্যাঁ, কবির খেয়াল করে লাল ডটটা সোজা নাইমার হলুদ শাড়ির ওপর, ঠিক বুকের বাঁ পাশে স্থির হয়ে জ্বলজ্বল করছে। কবিরের গায়ে রক্ত হিম হয়ে যায়। স্নাইপার! বস বস গেট ডাউন! কবির পাগলের মতো ওয়্যারলেসে চিৎকার করে ওঠে। কবিরের চিৎকারে ওয়্যারলেসে শোনার সাথে সাথে আদনান 1 সেকেন্ডও দেরি না করে নাইমার ওপর ঝাঁপিয়ে পড়ে। নাইমা নিচু হও। একটা তীক্ষ্ণ সাইলেন্সারের শব্দ রাতের নীরবতা চিরে দেয়। গুলিটা সোজা ছুটে আসে। আদনান আর নাইমা একসাথে বাগানের ঘাসের ওপর লুটিয়ে পড়ে। গুলিটা নাইমার শরীরে না লেগে তার গলায় ছোটবেলা থেকে পড়ে থাকা একটা মেটালের লকেটে সোজা আঘাত করে। নাইমা, তুমি ঠিক আছো? গুলি লেগেছে তোমার? নাইমা ভয়ে থরথর করে কাঁপছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমি জানি না, আমার গলা খুব জ্বলছে। আদনান হাঁপাতে হাঁপাতে নাইমার গলার কাছে হাত দেয়। সে দেখে গুলিটা লকেটটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু ভাঙা লকেটের ভেতর থেকে একটা ছোট্ট কালো রঙের মাইক্রোচিপ বেরিয়ে এসে ঘাসের ওপর পড়ে আছে। এটা এখানে কিভাবে? আদনান চিপটার দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে যায়। সে নাইমার দিকে এক অকল্পনীয় দৃষ্টিতে তাকায়, যেন সে কোনো ভূত দেখেছে। কি হয়েছে? ওই লোকগুলো কারা? ওরা আমাকে কেন মারতে চাইছে? ঠিক তখনই বাগানের পেছনের দরজাটা সজোরে খুলে যায়। নাইমার বাবা মা দৌড়ে বাগানে আসে। নাইমা, তুই ঠিক আছিস? নাইমা তার বাবা মায়ের দিকে তাকাতেই তার শরীর পাথর হয়ে যায়। তার সাধারণ বাবা মায়ের উভয়ের হাতেই আধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল। আব্বু, তুমি এসব কি বলছো? গেম ওভার। আদনান, চিপটা আমাদের দাও। নাইমা বিশ্বাস করতে পারছে না তার কানে শোনা কথাগুলো। তার বাবা, যে কিনা খবরের কাগজ আর টিভির বাইরে কিছু বোঝে না, সে আজ একদম প্রফেশনাল কিলারের মতো পিস্তল ধরে আছে। আব্বু, তুমি এসব কি বলছো? আদনানকে তুমি কেন পিস্তল দেখাচ্ছ? তুই একদম চুপ করে থাক নাইমা। তুই শুধু শুধু আমাদের একটা মোহরা ছিলি। মোহরা মানে কি এসবের? আদনান ধীরে ধীরে ঘাস থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে ফুটে উঠেছে সেই চিরচেনা ভয়ঙ্কর মাফিয়া হাসি। খুব সুন্দর অভিনয় করেছেন আপনারা এতগুলো বছর। ইমতিয়াজ আপনাদের ভালোই ট্রেনিং দিয়েছে। বাজে কথা কম বলো আদনান। আমরা 15 বছর ধরে এই মেয়েটাকে শুধু পালছি এই লোকটার জন্য। 15 বছর ধরে পালছো মানে? আমি তোমাদের মেয়ে না? নাইমার বাবার গলার স্বর এবার একদম নিষ্ঠুর আর যান্ত্রিক হয়ে যায়। না, তুই আমাদের মেয়ে নস,
তুই এই শহরের এক মৃত বিজ্ঞানীর মেয়ে। তোর বাবা মৃত্যুর আগে এই লকেটের ভেতর আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কালো টাকার ডেটাবেস লুকিয়ে রেখেছিল। তাহলে তোমরা এত বছর এই লকেটটা আমার গলা থেকে খুলে নাওনি কেন? কারণ এই লকেটটা একটা অত্যাধুনিক বায়োমেট্রিক চেম্বার ছিল। তোর বয়স 21 হওয়ার আগে এটা জোর করে খুললেই ভিতরে চিপটা অটোমেটিক ব্লক হয়ে যেত। নাইমার মনে হচ্ছে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার পুরো জীবনটাই একটা মিথ্যে। আর তাছাড়া আমরা জানতাম এই চিপের মাস্টার পাসওয়ার্ড শুধু আদনানের কাছেই আছে, তাই তোকে টোপ বানিয়ে আমরা এত বছর অপেক্ষা করছিলাম যেন আদনান নিজে এসে ধরা দেয়। দারুণ প্ল্যানিং আঙ্কেল, কিন্তু আপনারা একটা ছোট ভুল করে ফেলেছেন। কিসের ভুল? চারদিক থেকে ইমতিয়াজের স্নাইপাররা তোমাদের ঘিরে রেখেছে। তোমার বাঁচার কোনো রাস্তা নেই। ভুলটা হলো আপনারা ভেবেছেন আদনান একা এসেছে, কিন্তু আপনারা ভুলে গেছেন আমি শিকার করতে এলে কখনো একা আসি না। আদনান একটু নিচু হয়ে ঘাস থেকে সেই মাইক্রোচিপটা তুলে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। চিপটা পকেটে রাখলে ভালো হবে না আদনান। আমরা আজ তোমার লাশ নিয়েই এখান থেকে যাব। লাশ তো আজ পড়বে আঙ্কেল, তবে সেটা আমার নয়। আদনান খুব শান্তভাবে নাইমার দিকে হাত বাড়ায়। নাইমা তখনও ঘাসের ওপর বসে শকে কাঁপছে। ওঠো নাইমা, আর এই ফেক ফ্যামিলির জন্য চোখের জল ফেলবে না। আমার তো এখন আর কেউ নেই। কে বলেছে কেউ নেই? আদনান নাইমার হাত ধরে তাকে টেনে নিজের বুকের কাছে দাঁড় করায়। সে নাইমার কানের কাছে একদম ফিসফিস করে বলে, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড সুইটহার্ট। তোমার এই ফেক ফ্যামিলির আসল পরিচয়টা এবার আমি তোমাকে দেখাবো। আদনানের কথা শেষ হওয়ার আগেই বাগানের চারপাশে উঁচু দেওয়াল টপকে একসাথে অন্তত 10 জন কালো পোশাক পরা আদনানের কমান্ডো লাফিয়ে পড়ে। তাদের সবার হাতে লেজার লাগানো অটোমেটিক রাইফেল, আর সেগুলো তাক করা নাইমার বাবা মায়ের দিকে। চোখের পলকে পরিস্থিতি পুরোপুরি উল্টে যায়। তুমি ভেবেছো তোমার এই কয়েকটা লোক দিয়ে আমাদের আটকাতে পারবে? আটকানোর ইচ্ছা আমার নেই, আমি শুধু আমার জিনিসটা নিয়ে যেতে এসেছি। চিপটা আমাদের না দিলে ইমতিয়াজ আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। তোমরা সত্যি আমাকে 15 বছর ধরে শুধু একটা লকেটের জন্য পালছো? একটুও মায়া হয়নি তোমাদের? মায়া দিয়ে তো আর পেট চলে না। আমরা প্রফেশনাল, আমাদের কাছে টাকার দাম মায়ের চেয়ে অনেক বেশি। নাইমা কান্নায় ভেঙে পড়ে। তার নিজের কানে শোনা কথাগুলো যেন তীরের মতো বুকে বিঁধছে। নাইমা, আমি বলেছিলাম না এরা তোমার চোখের জলের যোগ্য নয়? আদনান, তুমি কিন্তু এখান থেকে জ্যান্ত ফিরতে পারবে না। ইমতিয়াজের লোক পুরো এলাকা ঘিরে রেখেছে। সেটা আমি ইমতিয়াজের লোকদের সাথে বুঝবো। আপনাদের খেলা এখানেই শেষ। ঠিক সেই মুহূর্তে বাগানের বাইরের গেট ভেঙে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হয়। ইমতিয়াজের বাহিনী আক্রমণ করেছে। বলেছিলাম না, এবার পালাবে কোথায়? আদনান 1 সেকেন্ডও নষ্ট না করে নিজের পকেট থেকে একটা স্মোক বোম্ব বের করে সজোরে মাটিতে আছড়ে মারে। চোখ বন্ধ করো নাইমা। বোমটা ফাটার সাথে সাথে পুরো বাগান ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। কেউ কাউকে দেখতে পাচ্ছে না। নাইমা শকে জমে দাঁড়িয়ে আছে। আমাকে শক্ত করে ধরো। আদনান চোখের পলকে নাইমাকে এক হাতে পাজাকলা করে তুলে নেয়। ধোয়ার আড়াল দিয়ে সে কমান্ডগুলোর কভার ফায়ারদের মাঝে বাগানের পেছনের ভাঙা দেওয়াল গলে বেরিয়ে যায়। ভাঙা দেওয়াল পেরিয়ে অন্ধকার রাস্তার মোড়ে আসতেই পেছন থেকে বৃষ্টির মতো গুলি আসতে থাকে। আদনান নাইমাকে বুকে জড়িয়ে ধরে দৌড়াচ্ছে। হঠাৎ একটা কালো রঙের বিশাল এইসুভি প্রচণ্ড শব্দে ব্রেক কষে তাদের ঠিক সামনে এসে থামে। বস বস, তাড়াতাড়ি গাড়ি তোলেন, তাড়াতাড়ি। আদনান দ্রুত গাড়ির পেছনের দরজা খুলে নাইমাকে ভেতরে বসিয়ে নিজেও লাফ দিয়ে উঠে পড়ে। সে খেয়াল করে ড্রাইভিং সিটে বসে থাকা কবিরের এক হাতে স্টিয়ারিং আর অন্য হাতে গায়ে হলুদের মিষ্টির একটা বড় প্যাকেট। তোর হাতে ওই প্যাকেট কেন? তুই কি পাগল হয়েছিস? বস, মিষ্টিগুলো ফেলতে পারলাম না। কেজি অনেক টাকা, আর দেখতেও খুব ফ্রেশ লাগছিল। পেছন থেকে গুলি করছে আর তুই মিষ্টির প্যাকেট বাঁচাচ্ছিস? গাড়ি চালা জলদি। কবির তড়িঘড়ি করে প্যাকেটটা পাশের সিটে ফেলে সজোরে এক্সেলেটর চেপে ধরে। গাড়িটা ধুলো উড়িয়ে সামনের দিকে ছুটে যায়। ভাইয়া একটু আস্তে চালাবেন, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে। আদনান চমকে ওঠে, গাড়ির পেছনের একদম শেষ সিটের দিকে তাকায়। সেখানে নাবিল তার ল্যাপটপ ব্যাগ জড়িয়ে বসে আছে। নাবিল, তুই এখানে কিভাবে? আপু,
আমি তো আগেই গাড়িতে এসে লুকিয়েছিলাম। আজ তোদের ওই ফেক বাবা মায়ের সাথে আমি আর এক মুহূর্ত থাকতাম না। তুমি এদের আসল পরিচয় কিভাবে জানলে? আমি আপনার সার্ভার হ্যাক করে 15 বছর আগের সব সত্যি জেনে গেছি। ওই লোকগুলো যে আমারও আসল বাবা মা না, সেটা তো আমি আজই জানলাম। মানে তুই ওদের সন্তান না? না আফু, আমি ল্যাপটপে দেখলাম ওই লোকগুলো আমাকেও একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল, শুধু পাড়া প্রতিবেশীর কাছে ফ্যামিলির ড্রামাটা রিয়েলিস্টিক করার জন্য। ওরা তো জাস্ট প্রফেশনাল ক্রিমিনাল। ওরা আমাকে হ্যাকিং শিক্ষা দিয়েছে, যেন এই হ্যাকিং দিয়ে আমি তাদের বিপদের সাথী হতে পারি। আদনানের রাগী মুখে এবার একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। সে নাবিলের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ায়। নাবিল, তুমি তো দেখছি সত্যি বড় হ্যাকার হয়ে গেছো। ভালোই করেছো চলে এসেছো, নইলে ওই লোকগুলো তোমাকেও আজ মেরেই ফেলতো। বস, ওই মিষ্টির প্যাকেটে নাবিল ভাইয়ের জন্য একটা রসগোল্লা বেশি আছে, ওকে দিয়ে দেবে। তুই যদি এবার চুপ করে গাড়ি না চালাস, আমি কিন্তু তোকেই গাড়ি থেকে ফেলে দেব। পেছনে ইমতিয়াজের লোকজনের গাড়ির আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। কবির খুব সাবধানে রাস্তা ঘুরিয়ে পূর্বাচলের দিকে হাইওয়ে ধরে এগোতে থাকে। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে গাড়িটা এসে থামে শহরের বাইরে আদনানের এক গোপন সেফ হাউসের সামনে। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে এই বিশাল সুরক্ষিত বাড়ি। ভেতরে ঢোকার পর থেকে নাইমা একদম চুপচাপ। সেফ হাউসের ড্রয়িং রুমের ফ্লোরে নাইমা একা বসে আছে। তার চোখের জল বাদ মানছে না। তার পুরো পৃথিবীটা এক রাতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মাটিতে বসে আছো কেন? সোফায় উঠে বসো। আদনান খুব ধীর পায়ে এগিয়ে এসে নাইমার ঠিক পাশে ফ্লোরে বসে পড়ে। তার হাতে এক গ্লাস পানি। আমার তো কিছুই রইলো না, আমার পুরো জীবনটাই একটা মিথ্যা। পানিটা খেয়ে নাও, শরীর খারাপ করবে। আপনি জানতেন না? আপনি তো সব জানতেন, তাহলে আমাকে আগে কেন বলেননি? আগে বললে তুমি কি বিশ্বাস করতে? তুমি তো আমাকে একটা অহংকারী গুন্ডা ছাড়া আর কিছুই ভাবতে না। নাইমা ফুপিয়ে কেঁদে ওঠে। আদনান গ্লাসটা নামিয়ে রেখে খুব মায়া ভরা হাতে নাইমার চোখের জল মুছে দেয়। অহংকারী মাফিয়া কিংয়ের চোখে এখন অদ্ভুত এক স্নিগ্ধতা। কান্না থামাও নাইমা। যারা তোমাকে কোনোদিন ভালোবাসেনি তাদের জন্য কাঁদার কোনো লজিক নেই। কিন্তু আমি তো ওদের নিজের বাবা মা ভেবেই ভালোবেসেছিলাম। আমার তো আর কেউ নেই এই পৃথিবীতে। কে বলেছে কেউ নেই? তোমার আসল পরিবার আমি আছি তোমার সাথে। নাইমা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ আদনানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। আমার খুব ভয় করছে। আমি কোথায় যাব এখন? কোথাও যেতে হবে না তোমাকে। তুমি আমার কাছে থাকবে, একদম নিরাপদে। আদনান খুব শক্ত করে নাইমাকে জড়িয়ে ধরে। নাইমার মনে হয় এই ভয়ঙ্কর পৃথিবীর বুকে এই লোকটার বাহুডোরেই এখন তার একমাত্র নিরাপদ আশ্রয়। দুজনের মধ্যে এক তীব্র শব্দহীন ইমোশনাল কানেকশন তৈরি হয়। রাত তখন প্রায় 2টো। সেফ হাউসের আন্ডারগ্রাউন্ড কন্ট্রোল রুমে নাবিল তার ল্যাপটপটা বড় মনিটরের সাথে কানেক্ট করে কাজ করছে। আদনান আর নাইমা সেখানে এসে দাঁড়ায়। ভাইয়া, আমি ওই মাইক্রোচিপটা ডিকোড করে ফেলেছি, কিন্তু এর ভেতর তো হাজার হাজার ব্লুপ্রিন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিমেইল আছে। যার জন্য ইমতিয়াজ 15 বছর ধরে অন্যে হয়ে ঘুরছে। কিসের অ্যালগরিদম এটা? আর আমার আসল বাবা মা কে ছিলেন? আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে কন্ট্রোল রুমের চেয়ারে বসে, তার চোখ মনিটরের স্ক্রিনের দিকে। তোমার আসল বাবা ছিলেন এই দেশের সেরা সাইবার সিকিউরিটি সায়েন্টিস্ট ডক্টর শফিকুর রহমান। তিনি এমন একটা কোড বানিয়েছিলেন যা দিয়ে এক ক্লিকে পুরো আন্ডারওয়ার্ল্ডের ব্ল্যাক মানি নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া যেত। তারপর কি হলো? ইমতিয়াজ এটা জানতে পারে। সে তোমার বাবাকে বাধ্য করতে চেয়েছিল কোডটা তাকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোমার বাবা রাজি হননি। তাই ইমতিয়াজ তোমাদের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমার বাবা মা মারা যান আর আমি বেঁচে যাই? হ্যাঁ, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তোমার বাবা চিপটা তোমার গলার ওই বায়োমেট্রিক লকেটে লক করে দেন। ইমতিয়াজ ভেবেছিল চিপটা গাড়ির সাথেই পুড়ে ছাই হয়ে গেছে।
নাইমা স্তব্ধ হয়ে শুনছে। তার চোখের সামনে যেন 15 বছর আগে সেই ভয়ঙ্কর রাতটা ভেসে উঠছে। কিন্তু আপনি এসব কিভাবে জানেন? আপনি তো তখন ছোট ছিলেন। কারণ আমি ওই গাড়িতেই ছিলাম নাইমা। নাবিল আর নাইমা দুজনেই চমকে উঠে আদনানের দিকে তাকায়। আমি ছিলাম রাস্তার এক অনাথ টোকাই। তোমার বাবা আমাকে রাস্তা থেকে তুলে এনে পড়ালেখা শিখিয়েছিলেন। আমি তোমাদের সাথেই থাকতাম। আপনি আপনি আমাদের বাসায় থাকতেন? হ্যাঁ, ওই গাড়িতে যখন আগুন লাগে আমি ভেতরে আটকা পড়েছিলাম। তুমি আমাকে টেনে বের করেছিলে। তারপর একটা বিস্ফোরণ হয় আর আমরা আলাদা হয়ে যাই। আদনানের গলার স্বর ভারী হয়ে আসে। সে মনিটরের দিকে মুখ ঘুরিয়ে নাইমার দিকে তাকায়। আমি এই আন্ডারওয়ার্ল্ডে পা রেখেছিলাম শুধু ইমতিয়াজের দুনিয়ায় ঢুকে তাকে ধ্বংস করার জন্য। আপনি এত বছর ধরে শুধু আমার জন্য এই মাফিয়া সেজে আছেন? আর তোমাকে খুঁজে বের করে রক্ষা করার জন্য। তোমার জন্য আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি নাইমা। মাফিয়া তো খুব ছোট একটা শব্দ। নাইমার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেটা কষ্টের নয়, বরং একটা অদ্ভুত ভরসা আর ভালোবাসার। পরের দিন ভোরের আলো ফুটে ওঠার পর সেফ হাউস থেকে সবাইকে নিয়ে আদনান তার গুলশানের মেন মেনশনের দিকে ফিরে আসে। নাইমার চোখে তখনও রাজ্যের ক্লান্তি আর বিষণ্ণতা। সকালে ঘুম থেকে উঠে নাইমা দেখে খালামণি আর জয়া তার বিছানার পাশে বসে আছে। ওঠো মা, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমার খুব একা লাগছে। খালামণি একটু কড়া চোখে তাকিয়ে নাইমার হাতটা শক্ত করে ধরেন। আমাদের বাড়ির বউ এত দুর্বল হলে তো চলবে না। তুমি মাফিয়া কিংয়ের হবু স্ত্রী, চোখের পানি মোছো। আমি কি করব খালামণি? আমার তো নিজের বলতে আর কেউ নেই। আবার ওই কথা, আমরা কি কেউ না তোমার? আমি আছি, জয়া আছে, আর আদনান তো তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। জয়া হাসতে হাসতে বিছানায় উঠে নাইমাকে জড়িয়ে ধরে। ভাবি, তুমি একদম মন খারাপ করো না। তোমার ফেক ফ্যামিলি তোমাকেও বকা দিত, আমাকেও বকা দেয়। আমরা দুই ননদ ভাবি মিলে এবার এই ইমতিয়াজকে উচিত শিক্ষা দেব। তোমরা সত্যি আমাকে এত সহজে আপন করে নিলে? আপন করে নিলাম মানে? তুমি তো আদনানের জান, আর যে মেয়ে আমার আদনানের মুখে মুখে তর্ক করার সাহস রাখে তার তো আমার মতো শাশুড়ি ভয় পাওয়া উচিত। নাইমা না চাইতেও একটু হেসে ফেলে। এই নতুন পরিবারের মায়া আর ভালোবাসা তার বুকের ভেতরের শূন্যতাটা অনেকটাই পূরণ করে দেয়। দুপুরবেলা আদনানের মেনশনে আন্ডারগ্রাউন্ড অস্ত্রাগারটা এখন রীতিমতো একটা ওয়ার রুম। বিশাল টেবিলের ওপর সারি সারি আধুনিক অস্ত্র, গ্রেনেড আর ম্যাপ বিছানো। আদনান আর কবির ইমতিয়াজের আস্তানায় হামলায় ছক কষছে। বস, ইমতিয়াজের মেইন ট্রেনটা নদীর ওপারে। আমরা যদি পেছন দিক দিয়ে গিয়ে অ্যাটাক করি, ওরা টেরই পাবে না। না, আমরা পেছন দিয়ে যাব না, আমরা সামনাসামনি যাব। ইমতিয়াজকে বুঝতে হবে আদনান এসেছে। টেবিলের একপাশে জয়া খুব মনোযোগ দিয়ে একটা স্নাইপার রাইফেল পরিষ্কার করছে। নাবিল তার পাশে দাঁড়িয়ে একটা ছোট্ট অটোমেটিক পিস্তল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। জয়া আপু, এই পিস্তলটা তো অনেক সুন্দর, কিন্তু এটার ওয়াইফাই কানেকশন কোথায়? তোমার মাথায় কি সত্যি গোবর ভরে নাকি? তোমার কি সত্যি মাথায় গোবর ভরে নাকি? পিস্তলে ওয়াইফাই দিয়ে কি তুমি কি করবে? গলিয়ে কি ইমেল করে পাঠাবে? আরে না, আমি ভাবছিলাম ব্লুটুথ বা ওয়াইফাই থাকলে স্মার্টফোনের সাথে কানেক্ট করে গুলি করা যেত। এটা তো একদম ম্যানুয়াল। ম্যানুয়ালি পিস্তল দিয়ে ম্যানুয়ালি তোমার মাথাটা ফাটাবো আমি। পিস্তল রেখে তুমি ল্যাপটপ নিয়ে বসো। ঠিক তখনই মেনশনের সিকিউরিটি গার্ড নাইমার 3 বন্ধু সারা, রিয়া আর ফাইমকে নিয়ে অস্ত্রাগারে ঢোকে। ও মাই গড, নাইমা তুই এসব কিসের মধ্যে এসে পড়েছিস? এটা তো দেখি আস্ত একটা আর্মি ক্যাম্প। দোস্ত, আমি তো স্বপ্নেও ভাবিনি আমি কখনো এতগুলো আসল বন্দুক একসাথে দেখব। সেলফি তুলে যাবে একটা। ফাইম চারিদিকে এত অস্ত্র আর বডিগার্ড দেখে ভয়ে কাঁপতে শুরু করে। নাইমা, আমাকে এখানে কেন ডাকলি? আমার তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আরে ভয় পাস না, ওরা তো আমাদের কিছুই করবে না। তোরা তো আমার একমাত্র বন্ধু, তাই তো তোদের এখানে এসেছি।
ফাহিম হঠাৎ জয়ের হাতের বড় স্নাইপার রাইফেলটার দিকে তাকাতেই তার চোখ উল্টে যায়। মাগো, এত বড় বন্দুক! ফাহিম অজ্ঞান হওয়ার ভান করে ধপ করে ফ্লোরে পড়ে যায়। জয়া আর কবির একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। বিকেলের শান্ত পরিবেশে আদনান তার বেডরুমে দাঁড়িয়ে নিজের পিস্তল লোড করছে। নাইমা ঘরে ঢুকে তার পেছনে এসে দাঁড়ায়। আপনার প্রস্তুতি শেষ? হ্যাঁ, তুমি নিচে জয়া আর খালামণির সাথে থাকবে, একদম মেনশন থেকে বের হবে না। কেন? আমি ম্যানশনে থাকবো কেন? আমিও আপনার সাথে যাব। আদনান পিস্তলটা টেবিলে রেখে ঘুরে দাঁড়ায়, তার চোখে মুখে কড়া শাসন। এটা কোনো পিকনিক স্পট না নাইমা, সেখানে গোলাগুলি হবে, তুমি মেনশনেই থাকবে। আমি পিকনিকে যাচ্ছি না। ইমতিয়াজ আমার বাবার খুনি। আমার বাবার খুনিকে আমি নিজের চোখে মরতে দেখব। জেদ করবে না একদম, আমি ইমতিয়াজকে শেষ করে আসছি। আমি জেদ করবই। আপনি সব সময় নিজের ডিসিশন আমার উপর চাপিয়ে দিতে পারেন না। নাইমা রেগে গিয়ে বিছানা থেকে একটা বালিশ তুলে আদনানের দিকে সজোরে ছুঁড়ে মারে। আদনান এক হাত দিয়ে বালিশটা আটকে ফেলে। তোমার এই ইগো আর রাগ আমাকে পাগল করে দেবে একদিন। পাগল হলে হবেন, আমি আপনার সাথেই যাচ্ছি, ব্যাস। আদনান হঠাৎ নাইমার হাত ধরে টান দিয়ে তাকে নিজের একদম খুব কাছে নিয়ে আসে। নাইমার নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম হয়। আমি তোমাকে হারাতে পারবো না নাইমা। 15 বছর ধরে আমি শুধু এই দিনটার জন্যই বেঁচে আছি। তোমাকে কিছু হতে দেব না আমি। আমিও আপনাকে একা ওই বিপদের মধ্যে যেতে দিতে পারি না। আদনানের চোখ দুটো মায়ায় ভরে যায়। সে আলমারি থেকে একটা খুব হালকা ওজনের অত্যাধুনিক বুলেট প্রুফ ভেস্ট বের করে আনে। যেতে যখন চাইছো তখন আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আদনান নিজের হাতে খুব যত্ন করে নাইমার গায়ে বুলেট প্রুফ ড্রেসটা পরিয়ে দেয়। এমনভাবে পরিয়ে দিচ্ছে যেন সেটা কোনো দামি হীরার গহনা। আমার চোখের আড়াল হবে না 1 সেকেন্ডের জন্যেও। রাজি? রাজি। দুজনের চোখে চোখ স্থির। ঘরের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের ভারী নিঃশ্বাসে স্তব্ধ। ভয়ঙ্কর এক যুদ্ধের প্রস্তুতির মাঝেও এই ছোট্ট মুহূর্তটার রোম্যান্স আর উত্তেজনার পারদ চরমে নিয়ে যায়। সন্ধ্যার অন্ধকার নামতেই শহরের আরেক প্রান্তে ইমতিয়াজের গোপন আস্তানা ডেনে একটা ভয়ঙ্কর প্রস্তুতি চলছে। ইমতিয়াজ রাগে ফুঁসছে। আদনান আমার মুখের সামনে থেকে ওই মেয়েটাকে নিয়ে গেল, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি? ইমতিয়াজের সামনে হাত পা বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে আছেন নাইমার ফেক বাবা মা। তারা ভয়ে কাঁপছে। বস, আমাদের ক্ষমা করে দেন। আদনানের সাথে ওর স্পেশাল কমান্ডোরা ছিল। ক্ষমা? ইমতিয়াজ শুধু একবারই ক্ষমা করে, আর সেটা মৃত্যুর পর। ইমতিয়াজ তার পাশের একটা বিশাল চেহারার গুন্ডাকে ইশারা করে। এই দুটোকে আন্ডারগ্রাউন্ড সেলে আটকে রাখ। চিপটা আমার হাতে আসার পর এদের হিসাব আমি করব। ফেক বাবা মাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। ইমতিয়াজ তার বিশাল মাফিয়া আর্মির দিকে ঘোরে। আজ রাতে আদনানের ম্যানশনে অ্যাটাক হবে। একটা পিঁপড়াও যেন ওই বাড়ি থেকে জ্যান্ত বের হতে না পারে। ওই মেয়েটাকে, আমার চিপটাকে আমার জ্যান্ত চাই। ইমতিয়াজের লোকেরা সমস্বরে চিৎকার করে ওঠে, কিন্তু ইমতিয়াজ ঘুণাক্ষরেও জানে না যে সে আদনানের মেনশনে আটক করার প্ল্যান করেছে ঠিকই, কিন্তু সন্ধ্যার পর আদনানের মেনশনে এক থমথমে পরিবেশ। আদনান সিদ্ধান্ত নিয়েছে সে ইমতিয়াজকে অন্য কোথাও ফাঁদে ফেলবে না, বরং নিজের এই মেনশনেই তার মোকাবেলা করবে। কারণ তার গোপন ইন্টেলিজেন্স থেকে জানতে পেরেছে যে ইমতিয়াজ এখানেই হামলা করবে। ড্রয়িং রুমে বিশাল সোফায় বসে খালামণি তসবিহ পড়ছে। তার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু ভয়ের কোনো চিহ্ন নেই। আদনান, ইমতিয়াজ কি সত্যি আজ রাতে এখানে হামলা করবে? হ্যাঁ খালামণি, ওর কাছে আর কোনো রাস্তা নেই। তুই কি নিশ্চিত যে আমাদের এই বাড়িটা নিরাপদ? এই মেনশনটা একটা দুর্গের মতো, ও এত সহজে ভেতরে ঢুকতে পারবে না। নাইমা তার বুলেট প্রুফ ভেস্টটা গায়ে জড়িয়ে আদনানের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে। আমার খুব ভয় করছে। এতগুলো মানুষ যদি একসাথে আসে আমরা কিভাবে সামলাবো? ভয় পাওয়ার কিছু নেই নাইমা, আমি তো আছি তোমার পাশে। কিন্তু ওরা তো অনেক ভয়ঙ্কর। আমার জন্য আপনাদের সবার জীবন বিপদে পড়ে গেল। তোমার জন্য জীবন দেওয়াটা আমার কাছে কোনো বিপদের কাজ নয়। ড্রয়িং রুমের এক কোণে একটা বড় টেবিলের ওপর নাবিল তার দুটো ল্যাপটপ নিয়ে বসেছে। সে খুব দ্রুত কিবোর্ড টাইপ করছে। ভাইয়া, আমি ম্যানশনের মেইন গেটের সেন্সারগুলোর হাই অ্যালার্ট সেট করে দিয়েছি। গুড,
সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে তো? একদম। ইমতিয়াজের একটা মাছিও যদি গেটের বাইরে আসে আমরা স্ক্রিনে দেখতে পাবো। জয়া তার স্নাইপার রাইফেলটা নিয়ে দোতলার বারান্দার দিকে যাওয়ার জন্য সিঁড়ির কাছে দাঁড়ায়। ভাইয়া, আমি দোতলার পজিশনে আর দিচ্ছি, ওখান থেকে ইন গেটার দেখা যায়। সাবধানে থাকবি জয়া, ওরা কিন্তু প্রফেশনাল শুটার। চিন্তা করো না, আমার হাতের নিশানাও কিন্তু তোমার চেয়ে কম নয়। ঠিক তখনই ফাইম ড্রয়িং রুমের একটা বড় ফুলদানির পেছনে লুকানোর চেষ্টা করতে গিয়ে ধপাস করে পড়ে যায়। মাগো, আমার কোমরটা গেল। তুই এই বিপদের সময়ও ভ্যামরামো করছিস ফাহিম? ভাঙামো কোথায় করলাম? আমি তো শুধু একটু নিরাপদ জায়গা খুঁজছিলাম। নিরাপদ জায়গা খুঁজছিস নাকি ভয়ে প্যান্ট নষ্ট করার জায়গা খুঁজছিস? ফাইমের করুণ দশা দেখে এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সবার মুখে হালকা হাসি ফুটে ওঠে। ফাহিম, তুই ওই সোফার পেছনে গিয়ে বসে থাক, একদম নড়বি না। নাইমা, তুই আমাকে কথা দে, আমরা আজ জ্যান্ত বেঁচে ফিরবো। আমি নিজে বাঁচবো কিনা জানি না, তোকে কি কথা দেব? আদনান খুব শান্তভাবে তার পিস্তলের ম্যাগাজিনটা চেক করে আবার কোমরে গুজে রাখে। ফাহিম, তুমি শান্ত হয়ে বসো, আমার বাড়িতে কেউ মরবে না। হঠাৎ নাবিলের ল্যাপটপ থেকে একটা তীক্ষ্ণ বিপ বিপ অ্যালার্ম বেজে ওঠে। সবার দৃষ্টির সাথে সাথে নাবিলের দিকে ঘুরে যায়। ভাইয়া, ওরা এসে গেছে। অন্তত 10টা গাড়ি আমাদের গেটের বাইরে পজিশন নিচ্ছে। সবাই পজিশনে চলে যাও। কবির, মেইন গেটের সিকিউরিটি লক করে দে। জি বস, আমি এখনই লক করছি। মেনশনের বাইরের রাস্তায় সারি সারি গাড়ি থেকে ইমতিয়াজের লোকজন নামতে শুরু করে। তাদের সবার হাতে ভারী অস্ত্র। ইমতিয়াজ নিজে একটা কালো গাড়ি থেকে নেমে মেন গেটের সামনে এসে দাঁড়ায়। আদনান, আমি জানি তুই ভিতরে আসিস। ইমতিয়াজের গলা মাইকের মতো পুরো এলাকায় প্রতিধ্বনিত হয়। আদনান দোতলার বারান্দায় জয়ার পাশে গিয়ে দাঁড়ায়। আমি তো ভেতরেই আছি ইমতিয়াজ, তোর এত সময় লাগলো কেন আসতে? বেশি কথা বলিস না, ওই মেয়েটাকে আর চিপটাকে আমার হাতে তুলে দে। আমি তোদের কাউকে কিছু করব না। তুই কি আমাকে বোকা ভাবিস? তোর কথায় বিশ্বাস করার কোনো কারণ আছে? বিশ্বাস না করলে আজ এই বাড়িটা আমি শ্মশান বানিয়ে দিব। শ্মশান নয় ইমতিয়াজ, এটা তোর কবরস্থান হতে চলেছে। আদনান ইশারা করতেই জয়া তার স্নাইপার থেকে প্রথম ফায়ারটা করে। ইমতিয়াজের ঠিক পাশে থাকা একটা গুন্ডার হাতের বন্দুক ছিটকে পড়ে যায়। ফায়ার, পুরো বাড়িটা ঘুরিয়ে দে। ইমতিয়াজের আদেশের সাথে সাথে বৃষ্টির মতো গুলি ছুটে আসতে থাকে মেনশনের দিকে। কাচের জানালাগুলো বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। আদনান দৌড়ে নিচে নেমে আসে এবং নাইমাকে টেনে একটা বড় পিলারের আড়ালে নিয়ে যায়। একদম নড়বে না এখান থেকে, মাথা নিচু করে রাখো। আপনি কোথায় যাচ্ছেন? আমাকে একা রেখে যাবেন না। আমি একা রাখছি না, আমি শুধু সামনের গেটটা ক্লিয়ার করছি। ড্রয়িং রুমের ভেতরেও গুলি এসে পড়ছে। ফাহিম সোফার নিচে শুয়ে 2 হাত দিয়ে কান চেপে ধরে শুরা পড়ছে। ইয়া আল্লাহ, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন ফুচকা খাবো না। চুপ কর ফাহিম, তোর ফুচকার কথা শুনে আমার মাথা ব্যথা করছে। কবির মেইন দরজার পাশে দাঁড়িয়ে একটা অটোমেটিক রাইফেল দিয়ে পাল্টা গুলি চালাচ্ছে। বস বস, ওরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ঢুকতে দে, ভেতরে আসলেই ওরা ফাঁদে পড়বে। ইমতিয়াজের লোকজন মেন গেট ভেঙে ম্যানশনের সামনের বাগানে ঢুকে পড়ে। নাবিল তার ল্যাপটপে কিছু একটা টাইপ করে। ভাইয়া, আমি বাগানের স্মার্ট লাইটগুলো হ্যাক করে নিচ্ছি, এখনই মজা দেখাবো। নাবিল এন্টার চাপতেই বাগানের সব হাই ভোল্টেজ ফ্লাড লাইট একসাথে জ্বলে ওঠে এবং খুব দ্রুত অন অফ হতে থাকে। তীব্র ফ্ল্যাশিং আলোয় ইমতিয়াজের লোকদের চোখ ধাঁধিয়ে যায়। চোখ বন্ধ কর সবাই, গুলি চালা। এই সুযোগে আদনান এবং কবির খুব নিখুঁত নিশানায় ইমতিয়াজের লোকেদের কাবু করতে শুরু করে। একের পর এক লোক মাটিতে লুটিয়ে পড়ে। নাবিল, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি আপু, ওদের তো আমি লাইট দিয়েই অন্ধ করে দিয়েছি। কিন্তু ইমতিয়াজ এত সহজে হার মানার পাত্র নয়। সে তার কয়েকজন বিশ্বস্ত লোককে নিয়ে ম্যানশনের পেছনে রান্নাঘরের কাজ ভেঙে ঢুকে পড়ে। সামনের দিকে গুলি চালা, আমি ওই মেয়েটাকে খুঁজছি। ইমতিয়াজ ড্রয়িং রুমে ঢুকে সোজা নাইমার দিকে তাক করে বন্দুক ধরে। নাইমা ভয়ে পিলারের আড়াল থেকে বের হতে পারে না। বেরিয়ে আয় নাইমা, নইলে তোর বন্ধুদের আমি এখনই শেষ করে দিব। ইমতিয়াজ তার বন্দুকটা সোফার নিচে লুকিয়ে থাকা ফাহিম, সারা আর রিয়ার দিকে তাক করে। না, ওদের কিছু করবেন না, আমি আসছি। নাইমা, একদম বের হবে না। নাইমা আদনানের কথা অমান্য করে পিলারের আড়াল থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে ভয়ের ছাপ থাকলেও সে মাথা নিচু করে দাঁড়ায়।
আপনি আমাকে খুঁজেছিলেন তো? আমি তো দাঁড়িয়ে আছি আপনার সামনে। খুব সাহস তোর, ঠিক তোর বাবার মতো। আমার বাবার নাম আপনার মুখে মানায় না। আপনি একটা খুনি। খুনি তো আমি বটেই, কিন্তু তোর বাবা যদি আমাকে ওই চিপটা দিয়ে দিত, তাহলে তো আজ তোকে অনাথ হতে হতো না। আদনান তার পিস্তলটা ইমতিয়াজের মাথার দিকে তাক করে ধীরে ধীরে ড্রয়িং রুমের মাঝখানে চলে আসে। বন্দুকটা নামিয়ে রাখ ইমতিয়াজ, তোর খেলা শেষ। খেলা তো কেবল শুরু আদনান। তুই যদি গুলি করিস, তবে আমার লোক এই মেয়েটাকে জাজরা করে দিবে। তোর আর কোনো লোক বেঁচে নেই ইমতিয়াজ, বাইরে তাকিয়ে দেখ। ইমতিয়াজ আর চোখে জানালার বাইরে তাকায়। সে দেখে তার সব লোক মাটিতে পড়ে আছে, আর দূর থেকে র্যাবের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তুই পুলিশ ডেকেছিস? আমি মাফিয়া হতে পারি, কিন্তু দেশের সাইবার সিকিউরিটি আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি ওই চিপের ডেটা সরাসরি দেশের ইন্টেলিজেন্সকে দিয়ে দিয়েছি। তুই এটা ঠিক করতে পারিস না। আমি সেটাই করেছি। ওই চিপের এখন কোনো দাম নেই, আর তোর এই অবৈধ আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আজ রাতেই র্যাব ধ্বংস করে দেবে। ইমতিয়াজ রাগে উন্মাদ হয়ে যায়। সে বন্দুক তাক করে আদনানকে গুলি করতে যায়, কিন্তু তার আগেই নাইমা অত্যন্ত ক্ষিপ্ততার সাথে এগিয়ে এসে ইমতিয়াজের হাতে একটা সজোরে লাথি মারে। আমার বরের দিকে বন্দুক তাক করার সাহস করবেন না। ইমতিয়াজের হাতের বন্দুকটা ছিটকে মেঝেতে পড়ে যায়। আদনান মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ইমতিয়াজকে মাটিতে ফেলে দেয়। 15 বছর ধরে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আদনান ইমতিয়াজের কলার চেপে ধরে তার মুখে সজোরে কয়েকটা ঘুষি মারে। ইমতিয়াজের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু হয়। আমাকে মেরে ফেললেও তোর ওই পিতৃ সুখ যাবে না আদনান। তোকে মেরে আমি আমার হাত নোংরা করব না। তোর বাকি জীবনটা ওই জেলের অন্ধ প্রকোষ্ঠেই কাটবে। ঠিক তখনই মেনশনের দরজা দিয়ে র্যাবের বিশাল একটা টিম ভেতরে প্রবেশ করে। তারা ইমতিয়াজকে হাত কড়া পরিয়ে টেনে তোলে। থ্যাংক ইউ মিস্টার আদনান, আপনি চিপের ডাটাগুলো দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছেন। ইমতিয়াজকে আমরা খুঁজেছিলাম অনেক দিন ধরে। এটা আমার দায়িত্ব ছিল অফিসার, ওকে নিয়ে যান। র্যাব ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সেই ভয়ঙ্কর থমথমে পরিবেশটা মুহূর্তের মধ্যে একদম শান্ত হয়ে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছেন। ফাইম সোফার নিচ থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসে। তার মুখটা ফ্যাকাশে। ভাই রে ভাই, আমি তো ভাবছিলাম আজ আমার জানাজা পড়াই হবে। তোর তো জানাজা পড়ারও দরকার ছিল না, তুই তো সোফার নিচেই কবর নিয়েছিলি। সবার মধ্যে একটা স্বস্তির হাসির রোল পড়ে যায়। জয়া দোতলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। ভাইয়া, তোমরা সবাই ঠিক আছে তো? আমরা ঠিক আছি জয়া, তুই খুব ভালো কভার ফায়ার দিয়েছিস। আদনান ধীরে ধীরে নাইমার দিকে এগিয়ে যায়। নাইমা তখনও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তুমি ঠিক আছো নাইমা? কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি, কিন্তু আপনি হঠাৎ ওকে ঘুষি মারতে গেলেন কেন? আপনার হাতে তো ব্যথা লেগেছে। নাইমা খুব আলতো করে আদনানের হাতের সেই সামান্য কেটে যাওয়া জায়গাটা ধরে। তার চোখে এক অদ্ভুত মায়া। এই সামান্য ব্যথা তো কিছুই না। তুমি যে সাহস করে ওর হাত থেকে বন্দুকটা ফেলে দিলে, সেটা না করলে তো আজ আমার বুকে গুলি লাগতো। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার জন্য আমি সব করতে পারি। আর আমি বলেছিলাম তুমি আমার অন্ধকারের একমাত্র আলো। আদনানের কথা শুনে নাইমা একটু লজ্জায় মাথা নিচু করে ফেলে। খালামুনি পাশ থেকে গলা খাঁকড়ি দেন। রোমান্স করার জন্য পুরো জীবন পড়ে আছে, আগে বাড়িটা একটু পরিষ্কার করা দরকার। ইমতিয়াজের সেই ভয়াবহ হামলার পর কেটে গেছে পুরো এক সপ্তাহ। নাইমার আসল পরিচয় জানার পর সবাই আইনি প্রক্রিয়া শেষে চিপের ডেটা দেশের সুরক্ষায় কাজে লাগানো হয়েছে। আজ আদনানের মেনশনে এক অন্যরকম উৎসবের আমেজ। আজ আদনান এবং নাইমার বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশন। পুরো মেনশনটা সাদা আর গোলাপি রঙের অর্কিড দিয়ে রাজকীয়ভাবে সাজানো হয়েছে। আদনান একটা কালো রঙের ইতালিয়ান টাক্সিডো পরে স্টেজের দিকে এগিয়ে আসেন। তার রাজকীয় লুকে পুরো অনুষ্ঠানে যেন এক আলাদা গাম্ভীর্য তৈরি হয়। আদনান নাইমার পাশে এসে দাঁড়ায়। নাইমা একটা খুব সুন্দর হালকা আকাশি রঙের গাউন পরেছে, ঠিক সেই গাউনটা যেটা আদনান শপিং মলে পছন্দ করেছিল। আমি ভেবেছিলাম তুমি আবার সেই টিয়া পাখির মতো জঙ্গলি ড্রেসটা পরবে। ইচ্ছে তো সেটাই ছিল, কিন্তু আপনার এই গোমরা করা চেহারাটা দেখতে আর ভালো লাগছে না। আমার চেহারা গোমরা কে বলল? আমি তো আজ দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। সুখী মানুষ তো আমি। আপনার মতো একজন জঙ্গলি আর রাগী মানুষকে আমি একদম সোজা করে দিয়েছি।
আদনান মুচকি হেসে নাইমার হাতটা খুব শক্ত করে ধরে। তুমি শুধু আমাকে সোজা করনি নাইমা, তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। স্টেজের একটু দূরে দাঁড়িয়ে ফাহিম, সারা আর রিয়া খাচ্ছে আর গল্প করছে। দোস্ত তুই বিশ্বাস কর, সেদিন যদি আমি ইমতিয়াজকে একটা লাথি মারতাম তাহলে ও এখানে অজ্ঞান হয়ে যেত। তুই লাথি মারতি? তুই তো সোফার নিচে বসে সুরা পড়ছিলি। আরে ওটা তো আমি কৌশল করছিলাম ভিলেনদের ধোকা দেওয়ার জন্য। তোর কৌশল তোকে মোবারক হোক ভাই, তুই বরং এই মুরগির রোস্টটা মন দিয়ে খা। নাবিল আর জয়া একপাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে। জয়া আপু, তুমি জানো আমি আজ এই ম্যানশনের সিকিউরিটি সিস্টেম আরও আপডেট করে দিয়েছি। তুই সিকিউরিটি আপলোড করবি, ভালো কথা, কিন্তু আমার ওয়াইফাই স্পিড যেন কম না হয় সেটা খেয়াল রাখিস। তোমার জন্য তো আমি আলাদা একটা সার্ভারই বানিয়ে দেব, শুধু একটু মিষ্টি করে কথা বলবে আমার সাথে। তোর মাথা ফাটাবো আমি গাধা ছেলে, বেশি পেকে গিয়েছিস তাই না? ভাই বোন আর বন্ধুদের এই মিষ্টি ঝগড়া আর হাসাহাসির মাঝে অনুষ্ঠানের সময় গড়িয়ে যায়। অতিথিরা সবাই বিদায় নেওয়ার পর মেনশন আবার শান্ত হয়ে আসে। রাতে স্নিগ্ধ বাতাস বইছে। নাইমা দোতলার বিশাল বারান্দায় একা দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। তার মনে আজ আর কোনো কষ্ট বা আক্ষেপ নেই। আব্বু আম্মু তোমরা যেখানেই থাকো ভালো থেকো, তোমাদের মেয়ে আজ সত্যিই খুব নিরাপদে আছে। আদনান খুব ধীর পায়ে এসে পেছন থেকে নাইমার কাঁধে একটা শাল জড়িয়ে দেয়। বাইরে বেশ ঠান্ডা, তোমার আবার সর্দি লেগে যাবে। আমার কিচ্ছু হবে না, আমি তো এখন মাফিয়া কিং এর বউ। মাফিয়া কিং নয়, এখন থেকে আমি শুধুই আদনান, তোমার আদনান। আদনান নাইমার সামনে এসে দাঁড়ায়। সে তার পকেট থেকে সেই প্রথম পর্বের লাল ভেলভেটের বাক্সটা বের করে। এই আংটিটা আমি তোমাকে অনেক আগে দিতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো যে দেওয়াই হলো না। এটা সেই ডায়মন্ডের আংটিটা যেটা নিয়ে আপনি ফুচকার দোকানে গিয়েছিলেন? হ্যাঁ, আমি জানি তুমি সস্তা জিনিস পছন্দ করো, কিন্তু এই আংটিটা তোমার জন্যই বানানো। আদনান খুব যত্ন করে নাইমার ডান হাতের অনামিকায় ঝকঝকে হীরার আংটিটা পরিয়ে দেয়। চাঁদের আলোয় আংটিটা যেন আরও বেশি জলজল করে ওঠে। আংটিটা সত্যিই খুব সুন্দর, কিন্তু আমি এখনো একটা জিনিসে কনফিউজড। কিসে কনফিউজড? আপনার কি এখনো ডায়মন্ড বেশি পছন্দ নাকি ফুচকা? আদনান শব্দ করে হেসে ওঠে। এই রাগী আর অহংকারী মানুষটার এমন প্রাণ খোলা হাসি নাইমা আগে কখনো দেখেনি। আমার ডায়মন্ডও পছন্দ না, ফুচকাও পছন্দ না, আমার শুধু তোমাকে পছন্দ। আদনান নাইমার কোমরে হাত রেখে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। নাইমাও তার বুকের ওপর মাথা রাখে। আমি আপনাকে অনেক ভালোবাসি আদনান। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি নাইমা। দুজনের কপালে কপাল ঠেকে আছে। রাতের নিস্তব্ধতায় শুধু তাদের দুজনের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। সমস্ত মিথ্যার অবসান ঘটিয়ে বারুদ আর রক্তের গন্ধ পেরিয়েছে। আজ সত্যিই এক নতুন আর পবিত্র ভালোবাসা শুরু হলো।